আচ্ছা শোন, হ্যাঁ ম্যাথ একদম লাস্টে আছে, কিন্তু আমি ম্যাথটা করাবো না মনে হচ্ছে। কারণ ম্যাথটা হচ্ছে তোর জলিল স্যারের ম্যাথ, এনপিভি বের করা, এনসিআর বের করা, ওই জিনিসগুলো, ঠিক আছে? তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে স্লাইডের একটু আইডিয়া দিয়ে দিব। এখানে মোস্ট অফ দ্য জিনিস মুখস্থ বা বুঝে থাকলে আর কি তোর মুখস্থ করাটা ইজি হয়। বুঝছি, কি কি বুঝতে মুখস্থ পারছিস? করা লাগবে বলে দাও। না, আমি মিউট আবার একটা করে শর্ট দিও। নোট করছি, আমি তোর শর্ট নোটটা পিডিএফ করে দিয়ে দিব। তো আমি আমার শর্ট নোটেরটা ফলো করবো আর কি। তাছাড়া স্লাইড গুলো বুঝাই দিলে মোটামুটি বানায় লিখতে পারবি। নিয়ার স্যারের কোশ্চেন তো দেখছোসই, কনসেপ্ট দেওয়া থাকে দেন বলে যে বানায় লিখতে, বুঝছস? ওকে, ঠিক আছে। আচ্ছা, সিলেবাস বাদ, মেইন কথা আরবান ট্রান্সপোর্টেশন। তো আরবান ট্রান্সপোর্টেশনের ফার্স্টে যেটা আছে সেখানে তোর 13-14টা পয়েন্ট আছে। জাস্ট আরবান ট্রান্সপোর্টেশন বলতে কি বোঝায় এগুলাই আর কি। তো আরবান ট্রান্সপোর্টেশনের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সিটিজ কি, সিটিজ হচ্ছে লোকেশনস, এক কথায় এই আচ্ছা, রেকর্ড লোকেশনস। করতেছিস? তুই করতেছিস? মৌলিক রেকর্ড করো। আরে আমি মোবাইল দিয়ে জয়েন করছি। আমার রেকর্ডিং অন আছে, যদি কাজ না করে সো সরি, কাজ করলে ভালো। আচ্ছা, ওকে, তো এটা হচ্ছে বলি আরবান ট্রান্সপোর্টেশন এট ক্রস রোডস। তো এখানে তোর সিটিজ হচ্ছে কি, তোর লোকেশনস, যেখানে হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস থাকে অ্যান্ড সাপোর্টেড বাই ট্রান্সপোর্ট সিস্টেম, এটাই হচ্ছে সিটিজ। কারণ মেইন কথা আমরা গ্রাম আর শহরের মধ্যে ডিফারেন্স ওটা দিয়ে বুঝি যে শহরে বেশি টাকা আছে, অফিস আছে, ইকোনমিক অ্যাক্টিভিটিস আর যাতায়াত ব্যবস্থা আছে, এক কথায়। তো এটাই হচ্ছে সিটিজের ছোটখাটো একটা ডেফিনেশন। তো এই স্লাইডে তেমন কিছু ইম্পর্টেন্ট নাই। এখন আরবান প্রোডাক্টিভিটি ডিপেন্ড করে এফিসিয়েন্সি অফ ইটস ট্রান্সপোর্ট সিস্টেমের উপর। আরবান প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি অফ ট্রান্সপোর্ট সিস্টেমের উপর কেমনে ডিপেন্ড করে? আমার ট্রান্সপোর্টেশন সিস্টেমটা যত বেশি এফিসিয়েন্ট, যত ফাস্ট বা যত প্রপারলি এক জায়গা থেকে এক জায়গায় মুভ করাইতে পারে, ততই হচ্ছে একটা সিস্টেম অনেক বেশি এফিসিয়েন্ট। তারপর একটা জিনিস আসছে তো ট্রান্সপোর্ট টার্মিনাল। তো টার্মিনালের কাজটা কি? টার্মিনাল হচ্ছে তোর ডেজিগনেটেড স্পটস বা ডেজিগনেটেড স্টপস, যেখান থেকে একটা পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ট্রাভেল করে, এগুলোকে হচ্ছে তোর টার্মিনাল বলা হয়। কারণ বেসিক্যালি ঢাকার যে কোনো জায়গা থেকে একটা বাস ছাড়বে জিনিসটা কিন্তু এরকম না, স্পেসিফিক কিছু জায়গা থেকে ছাড়ে, হয় গাবতলী বল বা সায়দাবাদ বল। তো এগুলো এখানে এখানে তোর এক একটা টার্মিনাল ডেভেলপ করা হয়। তারপর প্লেন ঢাকার যে কোনো জায়গা থেকে আসে না, এয়ারপোর্ট থেকে আসে, বিমানবন্দর এলাকা, নামি বিমানবন্দর এলাকা। তো এটা এক ধরনের টার্মিনাল। তো টার্মিনাল হচ্ছে ওই পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো হচ্ছে ট্রান্সপোর্টেশনের অরিজিন বা ডেস্টিনেশন হিসেবে কাজ করে পাবলিক ট্রান্সপোর্টেশনের, এটা হচ্ছে টার্মিনাল। তো এখন ইন জেনারেল ট্রাফিক ট্রান্সপোর্টেশনের কথা আসলেই একটা জিনিস আসে, সেটা হচ্ছে যে কনজেশন। তো কনজেশন কি? কনজেশন হচ্ছে যখন হচ্ছে তো ট্রাফিকের ফ্লোটা, একটা ফ্লো এর ভ্যালু আছে মোস্টলি 30 কার্স বা 40 কার্স পার আওয়ার, না এরকম একটা ভ্যালু আছে। যখন এর চেয়ে বেশি কার্স পাস করা লাগে বা ডেজিগনেটেড টাইমের মধ্যে গাড়িগুলা ক্রস করতে পারে না, তখন এটাকে আমরা কনজেশন বলি, কমন ডেফিনিশন। আচ্ছা, তারপর হচ্ছে যে ট্রাফিক কনজেশন এন্ড পার্কিং ডিফিকাল্টিস। এই জিনিসটা ইম্পর্টেন্ট, যেটা আমি বক্স করে আছে, সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য টাইমস ভেহিকেলস কিন্তু পার্ক থাকে। আমি কিন্তু 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা ট্রাভেল করি না, 1 ঘন্টা ট্রাভেল করি বা 2 ঘন্টাও যদি ট্রাভেল করি, বাকি 22 ঘন্টা কিন্তু গাড়ি পার্ক থাকে। তো যেহেতু মোস্ট অফ দ্য টাইম পার্ক থাকে, তো একটা কাহিনী হচ্ছে যে আমাদের পার্কিং স্পেসের ডিমান্ডটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই কারণে যেটা হয় যে সেন্ট্রাল এরিয়াতে স্পেস কনজাম্পশন বেশি হয়ে গেছে। এখন দেখ, বসুন্ধরায় গেলে একটা 2 তলা পার্কিং, যমুনায় গেলে 2 তলা পার্কিং, এয়ারপোর্ট গেলে পার্কিং, সব জায়গায় পার্কিং আছে। তো পার্কিং থাকলে কি হচ্ছে, এই জায়গাগুলোতে আমি বিজনেস করতে পারতাম, এই জায়গায় দোকান দিতে পারতাম, বাট জাস্ট আমি জায়গা বসায় রাখছি, তাহলে পাবলিক স্পেসটা খাচ্ছি, এটা একটা প্রবলেম হচ্ছে। ওকে, এখন ট্রাফিক কনজেশনের মধ্যে আরেকটা পার্ট আসছে যে ক্রুজিং। তো ক্রুজিং টার্মটার মানে কি? ক্রুজিং টার্মটা মানে হচ্ছে যখন একটা গাড়ি পার্কিং খুঁজে তখন রাস্তার মধ্যে আজারা ঘোরাঘুরি করে, এটাকে এক কথায় ক্রুজিং বলে। এন্ড ক্রুজিং এর মধ্যে মোস্ট অফ দ্য টাইমস 10% এর বেশি সময় আর কি ক্রুজিং এ নষ্ট হয়। তারপর আরেকটা প্রবলেম হচ্ছে যে ডাবল পার্কিং। তো ডাবল পার্কিংটা কখন আসে? ডাবল পার্কিংটা তখন আসে যখন হচ্ছে একটা গাড়ি পার্ক করে রাখছি, আরেকটা গাড়ি রাস্তার মধ্যে এমন ভাবে পার্ক করছি যে আমার ফার্স্ট গাড়িটা এই জায়গা থেকে বেরোতে পারতেছে না।
তখন এটাকে আমরা ইউজুয়ালি ডাবল পার্কিং হিসেবে টার্ম দিই আর কি, বা ওভার পার্কিংও বলি মাঝে মাঝে। Okay. এখন ট্রাফিক কনজেশন, তো ট্রাফিক কনজেশন কখন হয়? যখন আমার হচ্ছে সিগন্যাল গুলো, আরেকটা কারণ হচ্ছে তোর যখন পোরলি সিঙ্ক্রোনাইজড হয়। ধর কোনো এক কারণে এখন এই জায়গায় আমার রেড সিগন্যাল আছে, তো একটা একটা করে গাড়ি থামতেছে, একটা একটা করে গাড়ি যখন থামে তখন পিছের গাড়িগুলো থামতেছে, বাট এখানে এখনো গ্রিন আছে। তাহলে কি হলো, গাড়িগুলো থেমে থেমে এই পর্যন্ত চলে আসলো, তাহলে এই জায়গাটা কনজেশন হয়ে গেল, এই জায়গার গাড়িগুলো আটকাই গেল। এই যে ট্রাফিক সিগন্যাল মধ্যে সিঙ্ক্রোনাইজেশন নাই দেখে কনজেশন হয়। ওকে, তারপর সিটিজের মধ্যে আরবান ট্রান্সপোর্টেশনের আরেকটা টার্ম হচ্ছে লঙ্গার কমিউটিং। তো লঙ্গার কমিউটিং বলতে কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে যে কনজেশনের সাথে মানুষের হচ্ছে টাইম, যেটা প্রচুর টাইম নষ্ট হয় রাস্তার মধ্যে, কারণ জ্যাম, জ্যাম থাকলে টাইম, বলার কিছু নেই। তো এখানে একটা টার্ম আছে, এই টার্মটা হচ্ছে তোর কমিউটার্স আর ট্রেডিং টাইম ফর হাউজিং অ্যাফোর্ডেবিলিটি, এই উপরের লাইনটা আর কি। এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে আমি অফিস হচ্ছে আমার সীমান্ত সম্ভারের অফিস জিগাতলা, আর ধানমন্ডিতে বাসা থাকতে পারে অথবা উত্তরায় বাসা থাকতে পারে। তো ধানমন্ডির বাসা ভাড়া হচ্ছে বেশি, উত্তরা বাসা ভাড়া হচ্ছে কম, কিন্তু উত্তরা দূরে ধানমন্ডি কাছে। তো যারা ট্রাভেল করতেছে, উত্তরা থেকে ট্রাভেল করে আসতেছে, তারা ধানমন্ডিতে বাসা নিচ্ছে না কেন? কারণ ধানমন্ডিতে ভাড়াটা বেশি। তাহলে কি হচ্ছে, তারা ভাড়া কমাচ্ছে, বা তাদের টাইম টু ট্রাভেলটা বেশি হয়ে যাচ্ছে। তো কমিউটার্স আর ট্রেডিং টাইম ফর হাউজিং অ্যাফোর্ডেবিলিটি। ইন কেস এই লাইনটা এক্সপ্লেন করতে পারলে এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করে দিবে। এন্ড আরেকটা কমন কথা যে লঙ্গার কমিউটিং এর সাথে কি প্রবলেম হয়, হেলথ, হেলথের একটা ইস্যু হয়, সোশ্যাল প্রবলেম আসে, সোশ্যাল আইসোলেশন আসে, তারপর পোরার হেলথ আসে। এগুলো হচ্ছে ইন জেনারেল কমিউটিং এর সময় টাইম বেশি থাকলে এই প্রবলেমগুলো হয়। এটা একটা জাস্ট ডাটা, যে সিটি সাইজ বাড়ে ট্রাভেল টাইম বাড়ে, বলার কিছু নাই। তারপর হচ্ছে পার্কিং রেট, এটাও একটা ডাটা, এই ডাটার আসলে কোন আন্ডারস্ট্যান্ডিং আমাদের দরকার হচ্ছে না, এটা জাস্ট কয়েকটা ছবি। ওকে, তারপর হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্ট ইনএডিকুয়েসি। তো পাবলিক ট্রান্সপোর্ট ইনএডিকুয়েসির ব্যাপারটা কি আসতেছে, এখানে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে তারা হয় ওভার ইউজড হয় অথবা আন্ডার ইউজড হয়। ওভার ইউজ বা আন্ডার ইউজ কেন হয়? আমার দুপুরবেলা, সরি সকালবেলা মনে কর আমার ডিমান্ড হচ্ছে ভোর 6টা থেকে 7টায় আমার ডিমান্ড হচ্ছে 20টা প্যাসেঞ্জারের, বাট 8টা থেকে 9টা বা 9টা থেকে 10টা পিক আওয়ারে আমার ডিমান্ড হচ্ছে 50। আবার দুপুরবেলা মনে কর খুব কম, আবার বিকালবেলা হচ্ছে ডিমান্ড অনেক বেশি। তো এই যে ডিমান্ডটা ফ্লাকচুয়েটিং করতেছে, এখন আমি যদি কম গাড়ি নিই, ধর আমি হচ্ছে সার্ভিস দিচ্ছি 30 জনের, তাহলে কি হচ্ছে, আন্ডার ইউজড হচ্ছে। যখন 20 জন প্যাসেঞ্জার, এবার যখন 50 জন প্যাসেঞ্জার তখন ওভার ইউজড হচ্ছে। তো কোনো ফিক্সড সার্ভিস কিন্তু আমি দিতে পারতেছি না, মোস্ট অফ দ্য টাইম হয় ওভার ইউজড নাহলে আন্ডার ইউজড সবসময়, কারণ টাইমের সাথে সাথে পিক ফ্লো রেটটা চেঞ্জ হয়, এটাই একমাত্র কারণ। আর আরেকটা জিনিস হচ্ছে লো রাইডারশিপ থাকলে সার্ভিসগুলো ফাইন্যান্সিয়ালি আনসাস্টেনেবল হয়। আমি মেট্রোর জন্য বিশাল প্রজেক্ট করছি, অনেক টাকা ঢালছি, অনেক মেনটেন করি, বাট মানুষ নেই। লো রাইডারশিপের কারণে আমার মেট্রো প্রজেক্টটা আনসাস্টেনেবল হয়ে যেতে পারতো, হয়েছে নাকি না আমি জানি না, আমার কাছে ডাটা নাই। ওকে, আরেকটা হচ্ছে যে আগে হচ্ছে ডেফিসিটটাকে আমরা অ্যাকসেপ্টেবল ছিল, কিন্তু ফাইন্যান্সিয়াল বার্ডেনটা এখন অনেক কন্ট্রোভার্সিয়াল। তো ডেফিসিটটা অ্যাকসেপ্টেবল কেন ছিল? কারণ আমি যদি প্রচুর বাস নেই, এক্সেস বাস নিচ্ছি, তাহলে কি হচ্ছে আমার এখানে একটা, এগুলা সবগুলো হচ্ছে আন্ডার ইউজ হচ্ছে না, অতিরিক্ত বাস সার্ভিস আছে, মানুষ নাই। ওকে, তো যখন হচ্ছে তোর এই ডেফিসিটটা আসে, বাস আমার অনেক বেশি, আন্ডার ইউজ হচ্ছে, ইটস ওকে, কিন্তু এতগুলা যে বাস দিচ্ছি এটা একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন হচ্ছে না আমার জন্য, এই ফাইন্যান্সিয়াল বার্ডেনটা এখন কন্ট্রোভার্সিয়াল। তারপর হচ্ছে যে নন মোটরাইজড ভেহিকেলের জন্য কি ডিফিকাল্টি হচ্ছে, এক কথায় ল্যাক অফ কনসিডারেশন। ইউজুয়ালি আমরা রিক্সা সাইকেলকে গুনি না,
এই যে একটা ল্যাক অফ কনসিডারেশন আছে, এটাই একমাত্র ডিফিকাল্টি, একমাত্র না, মোস্ট ইম্পর্টেন্ট ডিফিকাল্টি। তারপর লস অফ পাবলিক স্পেস তো হচ্ছে যা বলার আছে তাই, যে যত হচ্ছে আমরা রাস্তার বাড়াই তত হচ্ছে আমার পাবলিক স্পেস কমে যাচ্ছে, স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা। আর এখানে একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ট্রাফিক যখন বেশি হয়, ইনক্রিজড ট্রাফিক, এই কারণে আমার সোশ্যাল ইন্টারাকশন গুলো হচ্ছে কমে যাচ্ছে। কারণ যদি ধানমন্ডির রাস্তা খুব ভালো থাকতো, ট্রাফিক ট্রাফিক নাই, তাহলে সবাই হাঁটতে যেতে পারতো, গল্প করার জন্য হাঁটতে পারতো, সাইক্লিং করতে করতে পারতো, এটা সোশ্যাল ইন্টারেকশন থাকতো। আর ট্রাফিকের কারণে আমার অ্যাম্বিয়েন্সটা যা হয়ে যাচ্ছে, এই কারণে মানুষের হচ্ছে হাঁটা বা সাইকেল চালানোর টেন্ডেন্সি কমে যাচ্ছে, তাহলে এই কারণে আমার সোশ্যাল ইন্টারেকশনটা কমে যাচ্ছে। তারপর হচ্ছে হাই ইনফ্রাস্ট্রাকচার মেইনটেনেন্স কস্ট, এটা হচ্ছে একটা আরবান ট্রান্সপোর্টের সাথে এটার সম্পর্কটা কি? ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার যত এইজিং হয়, যত টাইম করায়, তত আমার মেইনটেনেন্স কস্ট বাড়ে। আর আচ্ছা শ্যাডি, এগুলা কি হচ্ছে আমাদের ওই আরবান ট্রান্সপোর্টেশন ইস্যুর সাথে কি মানে প্রবলেমস গুলো যেগুলো রিলেটেড এটা? নট নেসেসারিলি প্রবলেম, এটা যখন আমি আরো তোকে 2-3টে চ্যাপ্টার পড়বো তখন তুই এটা বুঝতে পারবি। এখানে আচ্ছা। হচ্ছে জাস্ট বলছে যে আরবান ট্রান্সপোর্টেশন জিনিসটা কি, আর এটার সাথে কি কি অ্যাসোসিয়েটেড। ও এই আচ্ছা, যেমন হচ্ছে আমার পাবলিক ইস্যু স্পেসের গুলো আর লসটা কি। হচ্ছে অ্যাসোসিয়েটেড, ইস্যু বলা যায় না, অ্যাসোসিয়েশন আর কি, কারণ কিছু আচ্ছা, পজিটিভ কিছু নেগেটিভ আছে তো। তারপর হচ্ছে নন মোটরাইজ ট্রান্সপোর্টের একটা ডিফিকাল্টি একটা অ্যাসোসিয়েটেড, ইনঅ্যাডিকুয়েসিটি অ্যাসোসিয়েটেড, মানে শুধু ইস্যু বলে নাই, ইস্যু নিয়ে কিন্তু আলাদা একটা চ্যাপ্টার পরে আসছে, মোস্ট প্রবাবলি 5 নম্বর চ্যাপ্টার। এখানে জাস্ট একটা ইন্ট্রোডাকশন যে আরবান ট্রান্সপোর্ট জিনিসটা কি আর কেন এটা আমরা কনসিডার করতেছি, বুঝছস? ওকে। তো তারপর হচ্ছে যে তোর আরেকটা আরবান ট্রান্সপোর্টের জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে সার্কুলার ডিসরাপশন হচ্ছে যদি মেইনটেনেন্স হয়। সার্কুলেশন ডিসরাপশন মানে কি? শাহবাগের রাস্তা মেনটেন করছে দেখে অনেকে পড়ে যেতে পারতেছে না ফার্মগেট থেকে, সার্কুলেশন ডিসরাপশন। ওকে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের ডিলেড মেইনটেনেন্সের প্র্যাকটিসটা অনেক বেশি। তো ডিলেড মেইনটেনেন্সের প্র্যাকটিসটা কেন বেশি? কারণ ফাইন্যান্সিয়াল বার্ডেনটা এখন পড়ে যাবে। যদি আমি হচ্ছে ফিসকাল ইয়ার 2023-এর মধ্যে একটা রাস্তা রিপেয়ার না করি, আমি দেখাইতে পারবো আমার খরচ কম, বাট যে 24-এ যে দায়িত্বে আসবে সে দেখবে যে খরচটা বেশি। ডিলেড মেইনটেনেন্স হচ্ছে একটা কমন ট্রেন্ড, কারণ ইট কিপস দ্য কি ভাই কয়জন খাইলো? কারেন্ট কস্টস লো। হুম, 122 কিছু বলছোস? আর দুইবার বানাচ্ছি। হ্যালো। ওকে। 6 কেজি ভাত কিনলাম। তারপর হচ্ছে তোর এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। তো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা হচ্ছে জানা জিনিস, সেটা হচ্ছে যে পলিউশন, স্বাভাবিক, নয়েজ পলিউশন আসে, এয়ার পলিউশন আসে। তারপর এনার্জি কনজাম্পশন, এটা হচ্ছে অনেক বেড়ে গেছে। তো এনার্জি কনজাম্পশন এক ধরনের পলিউশন কেন? কারণ এনার্জি প্রডিউস করার জন্য আমার হচ্ছে অনেক ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যালস, স্মগস, ভিওসি, এগুলা বের হয়। তো এনার্জি কনজাম্পশনের সাথে এটা ডিরেক্টলি লিঙ্কড। প্লাস ফসিল ফুয়েলের ডিমান্ড তো বাড়তেছেই, যত গ্যাসে বা তেলে গাড়ি চলে তত ফসিল ফুয়েলের ডিমান্ড বাড়ে। এটা হচ্ছে এনভায়রনমেন্টের। তারপর হচ্ছে যে আরবান ট্রান্সপোর্টের সাথে অ্যাক্টিভিটি আর সেফটিটা কিভাবে আছে। তো এখানে একটা জিনিসের টার্ম হচ্ছে যে যত ট্রাফিক বাড়ে তত অ্যাক্সিডেন্ট বাড়ে, ইনটুইটিভ, বলার কিছু নেই। আর অ্যাক্সিডেন্ট অ্যাকাউন্টস ফর এ সিগনিফিকেন্ট শেয়ার অফ রিকারিং ডিলে। রিকারিং ডিলেটা কেন হচ্ছে? কারণ যত অ্যাক্সিডেন্ট হচ্ছে তত একটা জায়গায় দেরি হচ্ছে, ওই জায়গার জন্য আরো অনেক জায়গায় দেরি হচ্ছে, এই যে একটা রিকারিং ডিলে আমার আসতেছে, এটা হচ্ছে এটার জন্য তোর অ্যাক্সিডেন্ট দায়ী। আর ট্রাফিক বাড়লে হচ্ছে মানুষ হচ্ছে স্ট্রিটস কম ইউজ করে। আর ডিফিউশন অফ ইনফরমেশন টেকনোলজি হ্যাজ লেড টু এ প্যারাডক্সিক্যাল আউটকাম। এই প্যারাডক্সটা কি? এই প্যারাডক্সটা হচ্ছে যে আমি গুগল ম্যাপে দেখলাম যে আমার একটা ডেস্টিনেশন যেতে এ রাস্তা আছে, বি রাস্তা আছে, এ রাস্তায় অনেক জ্যাম, তো বি রাস্তায় যাব। তো 50 জন এটা দেখে 50 জন বি রাস্তায় গেল, কেউ এতে গেল না, সুতরাং কিছুক্ষণের মধ্যে এ ফাঁকা হয়ে গেছে, বিতে জ্যাম হয়ে গেছে। এই সেটা একটা প্যারাডক্সিক্যাল আউটকাম, ইনফরমেশন আছে বাট ইউটিলাইজেশনটা হয় না। তারপর ল্যান্ড কনজাম্পশন। ল্যান্ড কনজাম্পশনের মধ্যে হচ্ছে একটা সিটি যখন ডিজাইন করবো 30 থেকে 60% হচ্ছে ট্রান্সপোর্টেশনে দেওয়া যায়। তারপর হচ্ছে ফ্রাইট ডিস্ট্রিবিউশন। তো ফ্রাইট ডিস্ট্রিবিউশন মানে কি? মুভমেন্ট অফ গুড। তো মুভমেন্ট অফ গুড হচ্ছে অবভিয়াসলি আমার একটা সিটির সাথে ডিরেক্টলি রিলেটেড। তো এখানে একটা জিনিস বোঝা লাগবে যে ফ্রাইট ট্রাফিক
shared infrastructure with circulation of passengers. এটার মানে কি? ট্রাকের গাড়িগুলো আমার মানুষের রাস্তা ফলো করতেছে, ইউজ করতেছে। তো এখানে আমি অফিসে যাবো, কিন্তু ট্রাকের জন্য অফিসে যেতে পারতেছি না। এই যে ফ্লাইটের ট্রাফিকটা হচ্ছে আমার একই ইনফ্রাস্ট্রাকচার ইউজ করার কারণে আমার অফিসে দেরি হচ্ছে। এটা হচ্ছে একটা ফ্লাইট ডিস্ট্রিবিউশন একটা প্রবলেম। তো এটা কাউন্টার করার জন্য আমার সিটির লজিস্টিক স্ট্র্যাটেজি গুলোকে আরো স্ট্রং করতে হবে। যেরকম আমাদের একটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে ট্রাক চলে রাত 10টার পর বা 12টার পর। এই কারণে আমার রোড ডিস্ট্রিবিউশনটা হচ্ছে না। শেষ নাকি? ওকে, ফার্স্ট লেকচার শেষ। তো ফার্স্ট লেকচার নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? না, ওই ফার্স্ট লেকচারে তো হচ্ছে জাস্ট শুধু মানে কি কি ইস্যুসগুলো এন্ড এখান থেকে সব বানায় লিখতে পারবি। যখনই তোকে আচ্ছা, বলে বুঝছি যে বুঝছি আরবান ট্রান্সপোর্টের সাথে ফ্লাইটের রিলেশনটা কি, তখন তুই হচ্ছে ওই স্লাইড থেকে বানায় লিখবি বুঝছি। যে ফ্লাইটের কারণে আমার আরবান ট্রান্সপোর্টেশন এই হচ্ছে ওই হচ্ছে, কারণ স্যারের কোয়েশ্চেন গুলো কিন্তু এরকমই আসে। ঠিক আছে, বুঝছি। ওকে, তারপর হচ্ছে অটোমোবাইল ডিপেন্ডেন্সি। অটোমোবাইল ডিপেন্ডেন্সি চ্যাপ্টারটা একটু পরে মজা আছে, কারণ এখানে একটু মিনিংফুল জিনিসপত্র আছে। আগেগুলো তো খুব বেসিক ছিল। তো অটোমোবাইল ডিপেন্ডেন্সি হচ্ছে একটা মানুষ অটোমোবাইলের উপর কিরকম ডিপেন্ডেন্ট, এক কথায়। তো অটোমোবাইল ডিপেন্ডেন্সি হচ্ছে একটা ট্রান্সপোর্টেশন আর একটা ল্যান্ড ইউজ প্যাটার্ন, যেটা অটোমোবাইল অ্যাক্সেসকে ফেভার করে and provide relatively inferior alternative। কারণটা কি? স্বাভাবিকভাবে পাবলিক ট্রানজিটের চেয়ে আমার হচ্ছে গাড়ি ইনফেরিয়র একটা অল্টারনেটিভ না, যত গাড়ি তত খারাপ। বাট অটোমোবাইল ডিপেন্ডেন্সির কারণে আমার এই ইনফেরিয়র অল্টারনেটিভ গুলো হচ্ছে ভ্যালু পায় বেশি। তারপর এখানে হচ্ছে জাস্ট এটা হিস্ট্রি, হিস্ট্রি আমাদের লাগতেছে না। তো অটোমোবাইল কেন ইউজ করে? মোবিলিটি, কমফোর্ট, স্টেটাস, স্পিড আর কনভিনিয়েন্স, সোজা ইংলিশ। আর এই কারণে অটোমোবাইল ওনারশিপ ওয়ার্ল্ড ওয়াইড গ্রো করতেছে। তো যখন চয়েস দেওয়া থাকে, সবাই ইউজুয়ালি নিজের গাড়ি যাবে, কারণ যত ইনকাম বেশি তত তার একটা অটোমোবাইল ইউজ করার টেন্ডেন্সি বেশি। তারপর আসে হচ্ছে আমার কি কি ফ্যাক্টর আছে। তো ফ্যাক্টর গুলো হচ্ছে এরকমই, যে হচ্ছে গাড়ির দাম কমা এক ধরনের ফ্যাক্টর, তারপর হচ্ছে আমাদের লেজার টাইম, আজারা টাইম বেশি, এটা এক ধরনের ফ্যাক্টর। তারপর সাবআরবানাইজেশন, ছোট ছোট আরবান পার্ট আছে। তো এই যে এসব কারণে আমার হচ্ছে অটোমোবাইল ডিপেন্ডেন্সি বাড়তে পারে। এন্ড এটা ইউজুয়ালি পজিটিভ ধরা এই কারণে, কারণ যে দেশে গাড়ি বেশি সে দেশে মানুষের টাকা বেশি, আর টাকা বেশি মানে ইকোনমিক ডেভেলপমেন্ট বেশি। তো এটা এক ধরনের ইন্ডিকেশন যে একটা সোসাইটি ইকোনমিক্যালি বড় হচ্ছে। কিন্তু এটা একটা প্রবলেম হচ্ছে যে পিক আওয়ারে কনজেশন হয়, স্বাভাবিক। তারপর আরেকটা পার্ট আসে, সেটা হচ্ছে তোর জিওগ্রাফিক্যাল প্যারাডক্স। এই জিওগ্রাফিক্যাল প্যারাডক্সটা কি? সেটা হচ্ছে যে গাড়ি বাড়াই দিছে, জ্যাম বেড়ে গেছে, রাস্তা বাড়াইছি, আবার গাড়ি বাড়তেছে। আচ্ছা, ওটা আবার একটু বলতো, একটু তোর সাউন্ডটা অনেক আস্তে শোনা গেছে জিওতে। আচ্ছা, এটা হচ্ছে যে গাড়ি বাড়তেছে, গাড়ি বাড়লে জ্যাম বাড়তেছে, জ্যাম বাড়লে আমি আচ্ছা রাস্তা বানাবো, রাস্তা বানালে আবার মানুষ গাড়ি নিয়ে আসবে। আচ্ছা, বুঝছি। ওকে, তারপর আসা হচ্ছে যে তোর পথ ডিপেন্ডেন্সি। তো পথ ডিপেন্ডেন্সির পার্টটা একটু পরে ডিটেলসে বলবো। তো এমনিতে এর আগে একটা জিনিস বোঝাইতে হবে, সেটা হচ্ছে যে ড্রাইভিং এর গ্রোথ যেটা, দুইটা মেজর ফ্যাক্টর আছে। একটা হচ্ছে যে আন্ডার প্রাইসিং এন্ড কনজিউমার চয়েস, আর একটা হচ্ছে যে প্ল্যানিং এন্ড ইনভেস্টিং। তো আন্ডার প্রাইসিং এন্ড কনজিউমার চয়েস এটা কিভাবে কাজ করে? তো যখন আন্ডার প্রাইসিং হয়, তো মুছে দিই। হুম, যদি আমার ট্রাভেলিংটা খুব চিপ হয়, and মানুষ যদি নিজের ইচ্ছা মতো তাদের ট্রান্সপোর্টেশন ইউজ করে, তাহলে অটোমোবাইল ডিপেন্ডেন্সি বেড়ে যাবে ইজিলি। যেরকম ট্র্যাজেডি অফ দ্য কমন, মানে কি? একটা রিসোর্স যদি ফ্রি থাকে,
তাহলে মানুষ এটা ইচ্ছা মতো ইউজ করবে। যেহেতু আমার রাস্তায় যাইতে টোল লাগতেছে না, আমার গাড়ি আছে, আমি কেন গাড়িতে যাবো না? কারণ রাস্তা ফ্রি। তো এটা ফ্রি থাকলে এটা ইউজড হয় অ্যাবিউজড, ওভার ইউজড। তো এটা হচ্ছে এক ধরনের কনজিউমার চয়েসকে রিফ্লেক্ট করে। তো আরেকটা জিনিস হচ্ছে সিঙ্গেল হোম ওনারশিপ। তো সিঙ্গেল হোম ওনারশিপ জিনিসটা কি? সেটা হচ্ছে যে তোর একটা বাসার মধ্যে এই বাসার একটা গাড়ি আছে। এই বাসার একটা গাড়ি থাকলে কি হচ্ছে, বাসার যতজন মেম্বার তার গাড়িটা ইউজ করতেছে, এন্ড যত ইউজ করতেছে তত হচ্ছে অটোমোবাইল ডিপেন্ডেন্সি বাড়তেছে। তো অটোমোবাইল ডিপেন্ডেন্সি হচ্ছে আন্ডার প্রাইসিং এন্ড কনজিউমার চয়েস দিয়ে এফেক্টেড হয়। আন্ডার প্রাইসিং অফ রোডস এন্ড কনজিউমার চয়েস অফ পিপল। তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে প্ল্যানিং এন্ড ইনভেস্টমেন্ট। তো প্ল্যানিং এন্ড ইনভেস্টমেন্ট দিয়েও হচ্ছে অটোমোবাইল ডিপেন্ডেন্সিটা বাড়ানো যায়। আমি যত বেশি ইনভেস্ট করব, যত বেশি প্ল্যানিং করব রাস্তার জন্য, ইনফ্রাস্ট্রাকচারের জন্য, তত বেশি হচ্ছে আমার অটোমোবাইল ডিপেন্ডেন্সি বাড়বে। যত কম প্ল্যানিং তত ইস্যু, বুঝছস? এখন এই আন্ডার প্রাইসিং এন্ড কনজিউমার চয়েস আর প্ল্যানিং এন্ড ইনভেস্টমেন্ট, এই দুটো ডিফারেন্সটা কি জানোস? প্ল্যানিং এন্ড ইনভেস্টমেন্টটা হচ্ছে গভর্নমেন্টের হাতে থাকে বা প্ল্যানিং এজেন্সির হাতে থাকে, আর আন্ডার প্রাইসিং আর কনজিউমার চয়েসটা ইউজুয়ালি কনজিউমারদের হাতে থাকে। কিভাবে? কারণ তুই গাড়িতে যাবি নাকি না এটা গভর্নমেন্ট বলে দিবে না, ও আচ্ছা বাট আচ্ছা। প্ল্যানিং এন্ড ইনভেস্টমেন্টটা গভর্নমেন্ট বলে দিবে যে আমি এখানে রাস্তা বানাবো নাকি বানাবো। এই কারণে আর কি আচ্ছা, দুটো আলাদা করে লেখা হয়েছে। তারপর হচ্ছে যে লেভেল অফ অটোমোবাইল ডিপেন্ডেন্সি। এখানে আমি কি কারণে জানি পয়েন্ট করছিলাম না, আচ্ছা ঠিক আছে, তিনটে ইন্ডিকেটর ছিল, এটা মানে পরে আসে। তো there are several, দেখ অটোমোবাইল ডিপেন্ডেন্সি, তো অটোমোবাইল ডিপেন্ডেন্সি কিভাবে আসতেছে? একটা হচ্ছে যে ল্যান্ড প্যাটার্ন, আর একটা হচ্ছে যে অল্টারনেটিভ। রাস্তার উপর ডিপেন্ড করে আমি কতটুকু ইউজ করব অটোমোবাইল, আবার কি কি অল্টারনেটিভ আছে সেটার উপরও ডিপেন্ড করে। তারপর যেটা আসে সেটা হচ্ছে যে ইন্ডিকেটরস। তো ইন্ডিকেটরস অফ অটোমোবাইল ডিপেন্ডেন্সি কি, মানে কি দেখে তুই বুঝবি যে একটা সিটি অটোমোবাইল ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট না? একটা হচ্ছে যে লেভেল অফ ভেহিকেল ওনারশিপ, তারপর হচ্ছে যে পার ক্যাপিটা মোটর ভেহিকেল মাইলেজ, আরেকটা হচ্ছে যে প্রপোর্শন অফ টোটাল কমিটিং ট্রিপ। এই তিনটা পয়েন্ট দিয়ে তুই বুঝবি যে একটা সিটি কত বেশি অটোমোবাইল ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট না। এগুলো হচ্ছে তোর যদি থিসিস করস অটোমোবাইল ডিপেন্ডেন্সির উপর, এই তিনটা ডাটা নিয়ে কাজ করা লাগবে। অনেক ডাটা আছে বাট এই তিনটা আর কি ইম্পর্টেন্ট ডাটা। এই তিনটা হচ্ছে ইন্ডিকেটর। আর সবচেয়ে কমন পার্ট হচ্ছে অটোমোবাইলের হচ্ছে একটা ইন্ডিকেটর অফ সিম্বল অফ স্ট্যাটাস। আর অটোমোবাইল ডিপেন্ডেন্সি হচ্ছে নেগেটিভলি পারসিভড হয় কিছু ক্ষেত্রে। কখন? যখন এটা হচ্ছে অ্যাডভান্টেজ মোর দেন এন ইনকনভিনিয়েন্স। অটোমোবাইল অ্যাডভান্টেজ মানে কি? পাবলিক ট্রান্সপোর্টকে ডিসকারেজ করা। অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্টকে ডিসকারেজ করা মানে কি? এটা আমার একটা নেগেটিভ সিস্টেম, সোসাইটির সিস্টেমটাকে নেগেটিভলি ক্রিয়েট করতেছে। এই কারণে অটোমোবাইল ডিপেন্ডেন্সিতে মাঝে মাঝে নেগেটিভলি পারসিভড হয়। তারপর হচ্ছে নেগেটিভ কনসিকুয়েন্সেস এর একটু বলে রাখছে। সোশ্যাল আইসোলেশন, ইউজুয়ালি যারা যখন কেউ গাড়ি কিনে তখন তোরা ওদের বিল দিস না। তারপর ডিসক্রিমিনেশন, তো ডিসক্রিমিনেশন ইন জেনারেল। এক্সপেন্সিভ, যার গাড়ি আছে তার খরচ বেশি। ডিক্লাইন অফ স্মল বিজনেস, যে গাড়ি চলে সে রিক্সা চলে না, লেগুনা চলে না। আর পাবলিক হেলথ, তো ইউজুয়ালি গাড়ির জন্য কনজেশন, কনজেশনের জন্য পলিউশন, পলিউশনের জন্য পাবলিক হেলথ, নেগেটিভ কনসিকুয়েন্স। এই যে দেখ, তোর কোনো একটা বড়লোক ফ্রেন্ড একা গাড়ি চালাচ্ছে, সোশ্যাল আইসোলেশন। তারপর হচ্ছে যে তোর স্ট্র্যাটেজিস। তো কি কি স্ট্র্যাটেজি আছে অটোমোবাইল সার্কুলেশন কমানোর জন্য? একটা হচ্ছে যে ডিসুয়েশন। তো ডিসুয়েশন জিনিসটা কি? রেগুলেশনস যদি থাকে বা অনেক স্পিড ব্রেকার যদি থাকে, অথবা যদি পার্কিং স্পেস লিমিটেড থাকে, তাহলে মানুষ উঠতে বসতে গাড়ি নেবে না।
আমার এখন গাড়ি দিয়ে বুয়েটে যাওয়া লাগবে, বাট বুয়েটে পার্কিং স্পেস নাই, এখন গাড়ি যাবো না, আমি বাসে চলে যাবো। এই যে একটা পলিসি দিয়ে বা সিস্টেম করে আমার অটোমোবাইল ডিপেন্ডেন্সি কমাই দিচ্ছে। তো এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে প্রহিবিশন অফ ডাউনটাউন সার্কুলেশন। তো প্রহিবিশন অফ ডাউনটাউন সার্কুলেশনটা কিভাবে করা হয়? এটা করা হয় হচ্ছে ইউজুয়ালি ফ্লাইটের গাড়িগুলোকে করা হয় যে সকালবেলা আমি হচ্ছে শহরে ঢুকতে দেবো না, রাতের বেলা ঢুকতে পারবা। তো এই যে একটা প্রহিবিশন করে দিচ্ছি আমি ডাউনটাউন সার্কুলেশনের, নর্থ থেকে সাউথে আসতে পারতেছে না বা বিজনেস এরিয়াতে ঢুকতে পারতেছে না, এই কারণে আমার অটোমোবাইল ডিপেন্ডেন্সি কমে যাচ্ছে। আরেকটা হচ্ছে টোল। টোল দিলে মানুষ চাবে না খরচ করতে উঠতে বসতে। তারপর হচ্ছে কনজেশন প্রাইসিং একটা ব্যাপার আছে, যে যখন হচ্ছে পিক ফ্লো তখন টোল দিয়ে দেয়, তাহলে জ্যামের সময় মানুষ আসবে না। বাট এটা বাংলাদেশে প্র্যাকটিক্যাল না, কারণ বাংলাদেশে জ্যামটা হয় অফিস টাইমে। অফিস টাইমে টাকা থাকতে দিলে কেউ আসবে না, এটা আসলে পসিবল না, কারণ অফিস করা লাগবেই, টাকা দেওয়া হোক না দেওয়া হোক। তো এটা বাংলাদেশের ক্ষেত্রে খুব একটা ফিজিবল না কনজেশন প্রাইসিং এর ব্যাপারটা। তারপর জাস্ট কিছু এক্সাম্পল দিচ্ছে, বাট এক্সাম্পল গুলো ইগনোর করা যাবে। তারপর হচ্ছে ট্রেন্ডস ইন কার ওনারশিপ। তো এই ট্রেন্ডস ইন কার ওনারশিপ কোথেকে আসছে? ডাটা স্টাডি করে দেখা গেছে যে প্রত্যেক বছরে বছরে এমন কোনো বাড়ি নাই যেগুলোতে গাড়ি নাই, এটার নাম্বার কমে যাচ্ছে। ইনফ্যাক্ট একে তো এটা কমতেছে, তাছাড়া যেটা হচ্ছে যে মাল্টি ভেহিকেল হাউসহোল্ড হচ্ছে, এক গাড়িতে এক বাসার মধ্যেই দুই তিনটা গাড়ি আছে। তো এগুলো হচ্ছে ডেটা দেখে বোঝা গেছে, ডেটা দেখে ট্রেন্ড দেখা গেছে। আচ্ছা, তারপর হচ্ছে আরবান ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট পাথ। তো ডেভেলপমেন্ট পাথটা কিভাবে হয়? সেটা হচ্ছে যে একটা রাউট ইউজুয়ালি চুজ করা হয়, একটা সিস্টেম চুজ করা হয়, এন্ড এই সিস্টেমের উপর ডিপেন্ড করে সব ডেভেলপমেন্ট করা হয়। এটা একটু ডিটেলস বোঝা যাবে এইখানে দেখে। ওকে, নেই তারা ডবল করতেছে। তোদের কি আসোস না ঘুমাই গেছিস? এ গরিব। আসোস না ঘুমাই গেছিস? কথা শুনি না। যেহেতু মাইকে আনমিউট করছিস ধরে নিলাম আসোস। আচ্ছা, তো দেখ, হ্যালো। হ্যাঁ, কথা শোনা যাচ্ছিল না। প্যারা নাই, দেখ তাহলে। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে যে আরবান ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট পাথ। তো ডেভেলপমেন্ট পাথ জিনিসটা কি হচ্ছে? একটা সিটি যখন শুরু হয়, যখন আরবান মোবিলিটি খুব কম থাকে, আরবান যখন লো, তখন একটা ওয়াকিং সিটি, মুভমেন্ট কম। দেন মুভমেন্ট যদি বাড়তে থাকে, তখন ধর এটা হচ্ছে আমরা একটা টাকাওয়ালা বা পার্সোনাল কন্ট্রোল সহ একটা সিটি। তো যত মোবিলিটি বাড়ে, তারপর মানুষ আরেকটা সাইকেল রিক্সা কিনবে, রিক্সা ইউজ করবে, মোবিলিটি বাড়তেছে, বাইক নিবে, দেন আস্তে আস্তে ট্রাফিকটা হচ্ছে স্যাচুরেট হয়ে যাবে, দেন মানুষ হচ্ছে গাড়ি ইউজ করবে। তো এটা একটা কার সিটি হয়ে যাবে, পার্সোনাল কন্ট্রোল, আনপ্ল্যান্ড, মানুষ নিজের ট্রাভেলিং রেসপন্সিবিলিটি নিজে নিচ্ছে। এটা হচ্ছে সিটি টাইপ বা পথ এ যেটা। এক্সাম্পল ঢাকা। কিন্তু আরেকটা জিনিস হইতে পারতো না, যে যখনই মানুষ বেড়ে গেছে তখনই হচ্ছে গভর্নমেন্ট বাস ঢুকাই দিছে। যেহেতু বাস ঢুকেছে, তাহলে গভর্নমেন্ট খুব প্ল্যান ভাবে বাসের রাউটের সাথে রাস্তা কানেক্ট করে দিচ্ছে, এরকম করে একটা ট্রানজিট সিটি বানাই দিচ্ছে। তো যদি একটা ট্রানজিট সিটি বানাই দেয়, তখন এটা হয়ে যাবে ডি। ইউজুয়ালি মডেল টাউন গুলো এরকম হয়। এখন আরেকটা জিনিস হইতে পারতো, ধর বাস দিয়ে আমি হচ্ছে এটা ট্রানজিট সিটি বানাই দিলাম, বাট হইতে পারতো না যে বাস দেওয়ার পরে আমার বাস স্যাচুরেটেড হয়ে গেছে, বাস দিয়ে আমি আর মানুষ কুলাইতে পারতেছি না। তখন কি হয়ে যাবে? এটা একটা কমপ্লিট স্যাচুরেশনে চলে যাবে না, যে বাস দিয়ে আমি সিটিটাকে চালাতে পারি নাই। তখন কি তখন হয়েছে? হচ্ছে ঢাকার মতো আর কি। ঢাকাতে কিন্তু অলরেডি সব পার্সোনালি ছিল। হ্যাঁ, তখন বলতে পারছি ঢাকার মতো কিছুটা। এটাকে আমি বলবো হচ্ছে এটাকে বলি হচ্ছে ঢাকা সাউথ, এটাকে বলি ঢাকা নর্থ। কারণ ঢাকা নর্থে কিন্তু প্ল্যানিং এ চলতেছিল, বিআরটি এমআরটি গুলো সব করবে, উত্তরা ঠিক করবে, বাট দেন হচ্ছে আস্তে আস্তে কনজেশন হয়ে গেছে, দেন মানুষ হচ্ছে প্রাইভেট প্রাইভেট ট্রান্সপোর্টেশন ইউজ করা শুরু করছে। বাট সাউথ ঢাকা কি হয়েছে, তখন তো কোনো প্ল্যানিং ছিল না, সবাই যার যার নিজের দায়িত্ব নিত, তখন হচ্ছে পুরোটা প্রাইভেট কন্ট্রোল ছিল।
এটা হচ্ছে এ বি সি। এ হচ্ছে আমার অটোমোবাইল ডিপেন্ডেন্ট, স্বাভাবিক, কারণ তারা নিজের দায়িত্ব নিজে নিচ্ছে। এখানে এই জিনিসগুলো লেখছে যেটা আমি একবারে বলে দিচ্ছি, এটা না পড়লেও চলবে। বি হচ্ছে ট্রানজিট ওরিয়েন্টেড, যেটা হচ্ছে একদম প্ল্যান্ড আকারে চলে গেছে, ফুল ট্রানজিট সিটি বানানো হয়েছে, সব হচ্ছে পাবলিক ইনভেস্টমেন্ট, সরকার সব ইনভেস্ট করে বানাই দিচ্ছে। আর সি হচ্ছে হাইব্রিড, যেখানে সরকারের প্ল্যানিং করছিল, বাট দেন সরকারেরও হচ্ছে আমার ডেভেলপ করছে, আবার আমরা প্রাইভেট যারা তারা হচ্ছে আমরা নিজেদের ট্রান্সপোর্টেশন দায়িত্ব নিজে নিয়ে নিছি। তখন আমি একটা হাইব্রিড সিটি পেয়ে গেছি। তখন এটা হচ্ছে বাস অ্যান্ড অটোমোবাইল দুইটা দিয়েই স্যাচুরেশন পয়েন্টে আসে। তাহলে 3 ধরনের সিটির পথ বুঝছস, ডেভেলপমেন্ট পথ। Okay. তারপর হচ্ছে যে আমার রাস্তার স্পেশাল স্ট্রাকচার। তো রাস্তার স্পেশাল স্ট্রাকচারটা কি হয়? রাস্তার স্পেশাল স্ট্রাকচারটা এরকম হয় যে যদি সবকিছু কানেক্টেড থাকে একটা সেন্ট্রাল ডিস্ট্রিক্ট জোনের সাথে, আর এখানে সবচেয়ে বেশি সিগনিফিকেন্স, মানুষের যাতায়াত বেশি, তখন হাইলি কানেক্টেড, তখন হচ্ছে অনেক ধরনের অল্টারনেটিভ দিয়ে ট্রাভেল করা যায়। বাসও থাকতে পারে, রিক্সাও থাকতে পারে, সবকিছু থাকতে পারবে। এটা হচ্ছে মিডিয়ামলি কানেক্টেড, খুব বেশি কানেক্টেড না ওটার মতো। এটা হচ্ছে একেবারেই কানেক্টেড না, মানে একেবারেই কাছাকাছি না, সবাই ইন্ডিপেন্ডেন্টলি কানেক্টেড। তাহলে এখানে কি আমার বাস সার্ভিস অ্যালাউ করার কোনো সুযোগ আছে? বাস এখান থেকে এখানে যাওয়া লাগবে, এখান থেকে এখানে যাওয়া লাগবে, এখান থেকে এখানে যাওয়া লাগবে, এক একটা বাসের প্রচুর ডিরেকশনে যাওয়া লাগবে, টাফ। তখন এটা হচ্ছে কার অনলি সিটিতে কনভার্ট হয়ে যায়, যে যার মতো সুবিধা মতো ট্রাভেল করবে। কিন্তু এখানে দেখ বাস দিয়ে কিন্তু সুবিধা আছে, এখানে যাওয়া লাগলে বাস এরকম রাউট দিবে, এরকম রাউট দিবে, একটা সেন্ট্রাল হাব থেকে সব ট্রাভেল করা যায়। তো একটা স্পেশাল একটা স্ট্রাকচার সিটির যদি অনেক স্পেশাল হয়, প্রচুর হাইলি স্পেশাল হয়, তাহলে কারণ কি? কারণ সবকিছুর মধ্যে কানেক্টিভিটি দরকার। আর যদি খুব স্পেশাল না হয়, যদি একটা সেন্ট্রালাইজড হয়ে এক জায়গায় সব আসতেছে, ফার্ম গেটে সব পাওয়া যাচ্ছে, শাহবাগে সব পাওয়া যাচ্ছে, তাহলে এগুলো দিয়ে বাস দিয়ে এই সিটিগুলোর ট্রান্সপোর্টেশনটা করা যায়। এটা হচ্ছে সেকেন্ড লেকচার। তাহলে সেকেন্ড লেকচার ছিল যে অটোমোবাইল ডিপেন্ডেন্সি, আর লাস্টে হচ্ছে যে সিটির ধরনগুলা। লেকচার 3 হচ্ছে ইজি, কনজেশন টাইপস এন্ড মিটিগেশন মেজার্স। তো কনজেশন টাইপস গুলা কি কি আছে? কনজেশন হচ্ছে কখন হয়? যখন ডিমান্ড গ্রেটার দেন সাপ্লাই, তখন কনজেশন হয়। তো কনজেশন হচ্ছে একটা আনএভয়েডেবল কনসিকুয়েন্স। আর যখন এটা পার্টিকুলারলি ইফ দে আর নট প্রাইসড, ইফ দে আর নট প্রাইসড মানে কি? রাস্তা ফ্রি, বাসের হচ্ছে মাত্র নামমাত্র ভাড়া, তাহলে তো কনজেশন হবেই, সবাই তো চাবে দুপদাপ ট্রাভেল করতে। তো কনজেশন তখনই হয় পার্টিকুলার যখন তারা প্রাইস না থাকে। মেট্রো রেল আমি ফ্রি বানাই দিলাম, কে মেট্রো রেলে চলবে না? সবাই চলবে, বাট প্রাইস আছে দেখেই ইউজ কম করে। মেট্রো স্টেশনের বাথরুমগুলোর মতো প্রাইস আছে দেখে কম ইউজ হয়। তো কনজেশনের একটা ট্যাকেল করার একটা ওয়ে হচ্ছে প্রাইসিং। তো লাস্ট ডিকেডে সব রাস্তাগুলো ফ্রি টু অ্যাক্সেস ছিল, কোনো রাস্তায় উঠতে আমাদের টাকা দেওয়া লাগে না, এক্সপ্রেসওয়ে দেওয়া লাগে ডিফারেন্ট কেস, বাট ইন জেনারেল আর কি ফ্রি টু অ্যাক্সেস। এই কারণে কনজেশন দেখা যায়। তো তারপর আছে ভিসুয়াল সাইকেল অফ কনজেশন। ভিসুয়াল সাইকেল অফ কনজেশন কেমনে? ওই আগেরটার মতোই, গাড়ি বেশি, জ্যাম বেশি, রাস্তা ভালো। গভর্নমেন্ট খুব অ্যাক্সেসিবল দিতে চাইছে, রাস্তা বাড়াইছে, ট্রান্সপোর্টের গাড়ি বেড়ে গেছে, বাস কনজেশন হয়ে গেছে। কনজেশন হয়ে গেছে দেখে আবার রাস্তা বাড়াইছে, সেম সাইকেল আগের যে ডিসকাস করছিলাম। তো এখন সার্কুলেশনের ডোমেনের মধ্যে আমার হচ্ছে কনজেশনের দুইটা ডোমেইন আছে, একটা হচ্ছে প্যাসেঞ্জার, একটা হচ্ছে ফ্রাইট। প্যাসেঞ্জার তো অবভিয়াস, যে যত প্যাসেঞ্জার ট্রাভেল করছে তত আমার সার্কুলেশন হচ্ছে। আর ফ্রাইট হচ্ছে সেম, যে যত গুড মুভ করতেছে তত আমার একটা কনজেশনের দিকে একটা এফেক্ট করতেছে। এখানে একটা লাস্ট মাইল প্রবলেম আছে। তো এই লাস্ট মাইল প্রবলেমটাকে কি বলা হয়? লাস্ট মাইল প্রবলেমটা হচ্ছে, ধর আমার এখানে দারাজের ওয়্যার হাউস, এখানে আমার বাসা, তো একটা ট্রাক কোত্থেকে কই যাবে বলতো? ট্রাক? মানে হুম, তুই কি বলি এটা হচ্ছে তোর বাসা? হ্যাঁ এইচ হচ্ছে বাসা, ডি হচ্ছে দারাজ। তাহলে একটা ভ্যান যে হচ্ছে প্রোডাক্ট আমাকে দিবে, সে কোত্থেকে কই যাবে? অবশ্যই মানে তোর বাসার দিকে আসবে। কোত্থেকে? হ্যালো? হ্যাঁ কোত্থেকে আসবে? ওই যে ই থেকে, তোর মানে যেখান থেকে ওর মানে কালেক্ট করে জিনিসপাতি, মানে হ্যাঁ, গোডাউন থেকে। গোডাউন থেকে।
কিন্তু গোডাউনে পর্যন্ত যাওয়ার জন্য আগে পার্কিং থেকে ওই জায়গায় যাওয়া লাগবে, হ্যাঁ, আবার সবকিছু শেষ করার পর আবার ওই জায়গায় ব্যাক করা লাগবে। বুঝছি। তাহলে এই জিনিসটাকে লাস্ট মাইল বলা হয়। তো লাস্ট মাইল তো আমার কোনো ইনএফেক্টিভ একটা ট্রাভেলিং, কোনো কাজের কাজ হয় না। ও, তো এটা একটা বুঝছি। লাস্ট মাইল প্রবলেম। ওকে, তো 7 মেজর কজেস অফ কনজেশন, এই 7টা কজ মুখস্থ করা লাগবে। বাট 7টা কজ খুবই ইজি, যেটা বুঝে আমরা জিজ্ঞেস করিস। রোড ক্যাপাসিটি ম্যাক্সড আউট, স্বাভাবিক। রোড ক্যাপাসিটি ম্যাক্সড আউট হয় তাহলে আমার কনজেশন হবে। হুম, তারপর ড্রাইভিং এর কোনো অল্টারনেটিভ নাই, চাইলে উড়ে যেতে পারতেছে না যেহেতু, সো কিছু করার নাই। ক্যাশ বুঝছি। বেসড টোল কালেকশন, ক্যাশ বেস দেখে সবাই লাইনে দাঁড়াচ্ছে, ক্যাশ দিচ্ছে, ভাঙতি নিচ্ছে, রাশ আওয়ারে জ্যাম পড়তেছে। ড্রাইভার বিহেভিয়ার খুবই কমন, বিহেভিয়ার অ্যাগ্রেসিভ থাকলে রাস্তা একটু গুতা খেলে বসে ঝগড়া করবে, জ্যাম হবে। And একটা গাড়ি থামলে বাকি সবগুলো গাড়ি থেমে যাবে, একটা রিপেল এফেক্ট। তো পাবলিক ট্রান্সপোর্টে কোনো প্রায়োরিটি নেই। যদি আমার বিআরটিসি বা ট্রান্সপোর্ট একটা ডেডিকেটেড লেন থাকতো আমি এটাতে আরামসে চলে যেতাম। বাট যেহেতু প্রায়োরিটি নাই, সেই মেইন রাস্তা ফলো করতেছে, প্রবলেম। তারপর ট্রাফিক সিগন্যালস আরন্ট অপটিমাইজ। তো ট্রাফিক সিগন্যাল যদি অপটিমাইজ না হয়, ওই যে আগে যেটা বললাম যে এক জায়গায় গ্রিন আর এক জায়গায় রেড, তো রেডের কারণে গ্রিনও ব্লক হয়ে গেছে, লাভ নাই। অ্যান্ড ড্রাইভার্স লুকিং ফর পার্কিং স্পেস, এটার আরেকটা টার্ম কি ছিল মনে আছে? ক্রুজিং। হুম, কি বললি? ক্রুজিং, যখন হচ্ছে একটা হ্যাঁ, গাড়ি, ক্রুজিং তো মনে আছে, ওই যে গাড়ি হ্যাঁ, যখন পার্ক করার জন্য জায়গা খুঁজে। এটাই হচ্ছে 7 নম্বর পয়েন্ট। তো ভিশিয়াস সাইকেল অফ কনজেশন, আবার আগের মতো, ভেরি ওল্ড। কি হয়, কনজেশনের কারণে রাস্তা বাড়াইতে বলে, রাস্তা বাড়ানোর জন্য রাস্তা বাড়ায়, দেন যখন রাস্তা বাড়ায় তখন আরামসে গাড়ি যায়, দেন এখানে আরো অনেক দোকান হয়, দেন দোকান হয় দেখে আবার জ্যাম হওয়ার অনেক গাড়ি যায়, গাড়ির কারণে আবার জ্যাম। ভিশিয়াস সাইকেল অফ কনজেশন, এটা যদি দিয়ে দেয় এই 6টা পয়েন্ট লিখে দিবি, মার্কস ফুল পেয়ে যাবে, নিজের মতো লেখা। তারপর ট্রেন্ড ইন আরবান কনজেশন জাস্ট ডেটা। তো এটা তো খুব স্ট্রেট ফরওয়ার্ড ডেটা যে যত হচ্ছে আমার ডেনসিটি, তত হচ্ছে আমার এভারেজ রোড স্পিডটা আর কি চেঞ্জ হচ্ছে। যত আমার ডেনসিটি কমতেছে, এটা আমার ডেনসিটি কমে যাচ্ছে, আরামসে মানুষ ট্রাভেল করতেছে, এটা হচ্ছে ইউনিভার্সাল রিলেশন। আর এটা তো লিনিয়ার রিলেশন, রিলেশন এটা জাস্ট ডাটা, বছরে বছরে হচ্ছে ডিলে দেখা যাচ্ছে, এগুলো জাস্ট ডেটা আর কি। তো তারপর টাইপস অফ কনজেশন। তো টাইপস অফ কনজেশন আমার হচ্ছে ট্রাভেল প্যাটার্ন দুই ধরনের, ম্যান্ডেটরি আর ভলেন্টারি। ম্যান্ডেটরি হচ্ছে যখন আমার অফিসে যাওয়া লাগতেছে, স্কুলে যাওয়া লাগতেছে, ভলেন্টারি হচ্ছে যখন আমি ঘুরতে যেতেছি বা শপিং করতে যেতেছি। তো ম্যান্ডেটরি আর ভলেন্টারির মধ্যে ডিফারেন্ট কি? তোকে বলতে চাচ্ছিস যে শপিং ম্যান্ডেটরি না, বা ঘুরতে যাওয়াটা কি ম্যান্ডেটরি না, এটা কি বলতে চাচ্ছস? ইউজুয়ালি এরকম না, ম্যান্ডেটরি বলে যে তোর টাইম বাউন্ড, ওয়ার্ক প্লেস আমার যাওয়াই লাগবে 9টার মধ্যে, ম্যান্ডেটরি। বাট আমার 9টার মধ্যে শপিং নাও করতে হতে পারে, এটা ভলেন্টারি। বাট রেস্টুরেন্টের জন্য আবার 8টার দিকে শপিংটা মিক্সড, মাঝে মাঝে ভলেন্টারি মাঝে মাঝে ম্যান্ডেটরি, ডিপেন্ড করে রেস্টুরেন্টের পলিসির উপর। ওকে, যাই হোক। তো কনজেশন দুই ভাবে হয়, এটা হচ্ছে রিকারেন্ট, নন রিকারেন্ট। রিকারেন্ট হচ্ছে আমার সকালের অফিসের জ্যাম, বিকালের অফিসের জ্যাম। আর নন রিকারেন্ট হচ্ছে যখন আমার অ্যাক্সিডেন্ট হচ্ছে বা রাস্তার কনস্ট্রাকশন হচ্ছে, এসব কারণে যখন র্যান্ডমলি জ্যাম হয়। তো 7টা মেজর মেজর সোর্সেস অফ রিকারিং অ্যান্ড নন রিকারিং এর মধ্যে কি আছে দেখ। 40% হচ্ছে রিকারিং কনজেশন, অফিস আওয়ারের জ্যাম। আর ট্রাফিক ইনসিডেন্ট হচ্ছে 25% অ্যাক্সিডেন্ট। 10% হচ্ছে আমার ওয়ার্ক জোন। তো ওয়ার্ক জোনটা কি, যদি হচ্ছে আমার এখানে কোনো একটা কাজের একটা, ধর আমার শাহবাগে ইন্টারসেকশনে একটা চিলক্সের অফিস আছে, এটা ওয়ার্ক জোন। এটা ওয়ার্ক জোনের কারণে আমার একটা কনস্ট্যান্ট জ্যাম লাগতেছে, তো এটা একটা জ্যামের সোর্স। ওয়েদার তো অবভিয়াস, বৃষ্টি। পোর সিগন্যাল টাইমিং, বিজয় সরণিতে সিগন্যাল উল্টাপাল্টা ছাড়লে জ্যাম লেগে যাবে। 5% আদার্স। তারপর এটা হচ্ছে মর্নিং পিক, সকালের জ্যাম, আফটারনুন পিক, বিকালের জ্যাম। এখন ডিক্লাইন ইন পাবলিক ট্রানজিট ইন এফিসিয়েন্সি। তো ডিক্লাইনটা কেন হচ্ছে, এফিসিয়েন্সি কেন কমতেছে? একটা হচ্ছে যে ব্যাকওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ, এই জায়গায় জ্যাম লাগলে পিছনের রাস্তায় জ্যাম লাগবে, পিছনের রাস্তায় জ্যাম লাগলে এই জায়গায় জ্যাম লাগবে। এই যে একটা জ্যামের কারণে পিছু দিকে জ্যামটা আস্তে আস্তে যাচ্ছে, এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ বা শক ওয়েভ। আর এটা হচ্ছে স্পেশাল বুঝছি। কনভার্জেন্স অফ ট্রাফিক, সবগুলা সিগন্যাল একবারে সব রাস্তা বাংলা মোটরে যা পড়ছে, 5 দিকের রাস্তা, হাতিরপুলের রাস্তা, শাহবাগের রাস্তা, তারপর বাম দিক থেকে ইস্কাটনের রাস্তা, মাঝখান দিয়ে কারণ বাজারের রাস্তা,
সব রাস্তা এক জায়গায় পড়ছে, তখন এটা একটা স্পেশাল কনভার্জেন্স অফ ট্রাফিক। এখন মিটিগেট করা লাগবে। তো মিটিগেট কেমনে করা যায়? মিটিগেট করার অনেক ধরনের ওয়ে আছে। কোনো স্পেসিফিক পয়েন্ট আছে না এটা? আচ্ছা, মিটিগেটিং এর পয়েন্ট আসছে, র্যাম্প মিটারিং। সেটা হচ্ছে যে একটা র্যাম্প থেকে মেন রাস্তায় উঠতে দিবে তখনই যখন হচ্ছে মেন রাস্তাটা ফাঁকা থাকবে। এইভাবে মেন রাস্তার কনজেশন কন্ট্রোল করতেছে। তারপর হচ্ছে ট্রাফিক সিগন্যাল সিনক্রোনাইজেশন, যেটা বললাম যে কখন রেড দিবে কখন গ্রিন দিবে এটা হচ্ছে বুঝে শুনে দিতে হবে। এক জায়গায় রেড আরেক জায়গায় গ্রিন দিয়ে খুদাই জ্যাম ক্রিয়েট করার কোনো মিনিং নাই। তারপর কার ওনারশিপ রেস্ট্রিকশন, এক বাসায় এক গাড়ি, অথবা লাইসেন্সিং ফি অনেক বেশি, এরকম রেস্ট্রিকশন দিয়ে দিয়ে গাড়ি ইউজ কমানো হচ্ছে। তারপর হচ্ছে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট। তো ইনসিডেন্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে আমার যদি কোনো কারণে একটা ভেহিকেল অ্যাক্সিডেন্ট হয়, যত দ্রুত সরানো যায় তত তাড়াতাড়ি আমার জ্যাম কমে যাবে। তো ইনসিডেন্ট ম্যানেজমেন্টকে আরো এফিসিয়েন্ট করা লাগে। কার পুলিং মানে রাইড শেয়ার করা, যাওয়ার সময় 3-4 জনে নিয়ে গেলে 3-4 জন গাড়ি বের করবে না। এইচওভি লেন মানে হাই অকুপেন্সি ভেহিকেল লেন, হাই অকুপেন্সি যেগুলো বাস, তারপর বড় বড় গাড়ি, এগুলো একটা ডেডিকেটেড লেন দিলে তারা হচ্ছে রোড স্পেস শেয়ার করবে না, জ্যাম কমে যাবে। কনজেশন প্রাইসিংটা হচ্ছে বাংলাদেশের জন্য খুবই ইনএফেক্টিভ একটা সিস্টেম। সেটা হচ্ছে যে পিক আওয়ারের মধ্যে একটা প্রাইস দিয়ে দেওয়া, টোল দিয়ে দেওয়া। বাট পিক আওয়ার বাংলাদেশের অফিস টাইমে হয়, তো অফিস টাইমে টোল দিয়ে আসলে লাভ নাই। কারণ এমন কেউ নাই যে অফিস টাইমে যাবে না। যার যাওয়ার লাগবে অফিসে সে টোল থাকলেও যাবে, না থাকলেও যাবে। মাঝখান থেকে সরকার একটা রেভিনিউ জেনারেট করতে হবে, বাট মিনিংলেস, ট্রাফিক জ্যামে কন্ট্রিবিউট করতেছে না। এক যদি এরকম হইতো যে যখন অফিস আওয়ার তখন আমার দুনিয়ার সব মানুষ শপিং করতে যেত, তাহলে কনজেশন প্রাইসিংটা কাজ হইতো। যে ঠিক আছে, যারা শপিং করবে তারা এখন 1 ঘন্টা পর শপিং করতে যাবে, উদয় তো আমার টোল দেওয়ার দরকার নাই তাহলে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা না, 9টা থেকে শপিং করতে যায় না। সো বাংলাদেশ থেকে ইনএফেক্টিভ। পার্কিং ম্যানেজমেন্ট স্ট্রেট ফরওয়ার্ড। পার্কিং ম্যানেজমেন্ট সিস্টেম থাকলে রাস্তার মধ্যে গাড়ি থাকবে না, গাড়িগুলো অনেক গোছানো থাকবে, স্পেস কম, রাস্তায় নষ্ট হবে, অন স্ট্রিট পার্কিং কমে যাবে। আর অন স্ট্রিট পার্কিং কমলে আমার হচ্ছে কনজেশন কমে যাবে। অ্যান্ড লাস্টে পাবলিক ট্রানজিট। পাবলিক ট্রানজিট যত থাকতেছে আমার তত লাভ হচ্ছে, কারণ মানুষ পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবে। নন মোটরাইজ ট্রান্সপোর্ট তো স্ট্রেট ফরওয়ার্ড। সেটা হচ্ছে যে নন মোটরাইজড ভেহিকেল, রিক্সা, তারপর হচ্ছে লেগুনা। এগুলো নন, লেগুনা হচ্ছে মোটরাইজ ভেহিকেলের মধ্যেই পড়তেছে। তো সাইকেল আর রিক্সাই ধরি। তো এগুলো যদি থাকে, এগুলোর যদি ইনফরমেশন বেশি থাকে, তাহলে মানুষ হচ্ছে গাড়ি নিয়ে চিপার রাস্তায় ঢুকবে না। And গাড়ি নিয়ে যদি চিপার রাস্তায় না ঢুকে বা ছোটখাটো ট্রাভেলিং এর জন্য যদি গাড়ি ইউজ না করে, অটোমেটিক্যালি গাড়ি কমে গেছে। অনেকে দেখবো যে রিক্সার রাস্তায় গাড়ি চালাচ্ছে, বাট রিক্সা অ্যাভেলেবল না দেখা। দরকার নেই, রিক্সা অ্যাভেলেবিলিটি বাড়াই দিই, তাহলে মানুষ গাড়ি নিয়ে বের হচ্ছে না। এটা হচ্ছে থার্ড চ্যাপ্টার। তো থার্ড চ্যাপ্টার হচ্ছে কনজেশন নিয়ে। ফোর্থ চ্যাপ্টার হচ্ছে আরবান ট্রানজিটের চ্যালেঞ্জ গুলো। তো কি কি চ্যালেঞ্জ আছে, এই চ্যাপ্টারটা ছোট আছে একটু। তো আরবান ট্রানজিটের চ্যালেঞ্জ কি কি আছে? একটা হচ্ছে যে কস্ট অফ বিল্ডিং অ্যান্ড অপারেটিং ট্রান্সপোর্টেশন সিস্টেম ইনক্রিজেস। সিটি যত বড় হয়, তো সিটি যত বড় তত যদি আমার বিল্ডিং এন্ড অপারেটিং পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম ইনক্রিজ হয়, এটা তো হচ্ছে, এটা একটা ফ্যাক্ট। তো এটা একটা সিটির ফ্যাক্ট। তারপর যেটা হয় সেটা হচ্ছে যে রেসিডেন্সিয়াল প্যাটার্নটা খুবই ডিসপার্সড মানে ছড়ানো ছড়ানো। তো সবাই যদি এক এলাকায় থাকতাম তাহলে আমরা উঠতে বসতে গাড়ি ইউজ করা লাগতো না। বাট যেহেতু খুবই ডিসপার্সড, অটোমোবাইল ডিপেন্ডেন্সি বেড়ে যাচ্ছে বাই ডিফল্ট। তো এটা এক ধরনের চ্যালেঞ্জ আমার। তাছাড়া আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমার 4 নম্বরটা, সেটা হচ্ছে যে আনপ্ল্যান্ড বা আনকোঅর্ডিনেটেড ল্যান্ড ডেভেলপমেন্ট। যে যার যার মতো ল্যান্ড ডেভেলপ করতেছে, কিন্তু এখানে আসার জন্য যে একটা রাস্তা লাগবে এটা এই কনসেপ্ট যদি না করে, তাহলে তো আমার লাভ নেই। তাহলে তো আমার ঠিকই অটোমোবাইল ডিপেন্ডেন্সি বাড়তেছে। তো এটা এক ধরনের চ্যালেঞ্জ। এখন আরবান এনভায়রনমেন্ট হচ্ছে তোর এখানে এফিসিয়েন্সি আর হাই ডেন্সিটি কেন দাঁড়াইছিলাম মনে নেই। যাক, এখন দেখে মনে হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট না। সো এই জিনিসটা স্কিপ কর। তো আরবান ট্রানজিটের মধ্যে আমার কি কি পড়তেছে? তো আরবান ট্রানজিটের মধ্যে, ট্রানজিট সিস্টেমের মধ্যে আমার মেনি টাইপস অফ সার্ভিসেস আসতেছে। ডিফারেন্ট মোডস আর ইউজ টু প্রোভাইড কমপ্লিমেন্টারি সার্ভিসেস উইদিন দ্য ট্রানজিট সিস্টেম। যেরকম আমার একটা ট্রানজিট সিস্টেম এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে যে ধর আমাকে বুয়েটে যাওয়ার জন্য যেটা করতে দিতে পারে সেটা হচ্ছে যে আমাকে রিক্সা দিয়ে একটা বাস স্টেশনে নিয়ে যাবে, বাস হচ্ছে আরেকটা ডেজিগনেটেড স্টপে যাবে, ওই স্টপ থেকে রিক্সা দিয়ে আমাকে আবার বুয়েটে নেওয়া হবে। তাহলে এই যে এই একটা সিস্টেম যেটা হচ্ছে কমপ্লিমেন্টারি টু প্রোভাইড এ ফুল সার্ভিস, এটা এক ধরনের ট্রানজিট সিস্টেম। তো ট্রানজিট সিস্টেম ইউজুয়ালি এভাবে ডিজাইন করা ভালো। যেরকম এই ডায়াগ্রাম দেখে একটা এক্সাম্পল আছে।
যেটা হচ্ছে মেট্রো স্টেশন। বাট এই এলাকায় যাওয়ার জন্য মেট্রো স্টেশন থেকে বাসের সিস্টেম ব্যবস্থা করে দিচ্ছে। এখানে একটা ট্রানজিট রেল আছে, বাট এটা একটা এলাকা। এই এলাকায় থেকে এই এলাকায় যাওয়ার জন্য শাটল দেওয়া আছে। তো এই যে দেখ, আমার প্রত্যেকটা ট্রাভেলিং এর জন্য কিন্তু শুধু ট্রেন দেওয়া হচ্ছে না, শুধু বাস দেওয়া হচ্ছে না, শুধু শাটল দেওয়া হচ্ছে না, সবগুলোর কম্বিনেশন দিয়ে কিন্তু আমার এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া লাগতেছে। এটাই হচ্ছে আমার ট্রানজিট সিস্টেম বলা হয়, যখন কমপ্লিমেন্টারি সার্ভিসেস আমার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তো ট্রানজিট সিস্টেমে কি কি থাকে? মেট্রো সিস্টেম থাকে, জানা জিনিস। বাস সিস্টেম থাকে, ট্রানজিট রেল সিস্টেম থাকে। তো ট্রানজিট রেল সিস্টেমের মধ্যে ইউজুয়ালি যেটা হয়, তাদের রাইট অফ ওয়েটা খুব একটা থাকে না আমার জানার মধ্যে। যেরকম ট্রাম, এগুলো হচ্ছে তোর প্যাসেঞ্জার বা রোড পেভমেন্ট পেভমেন্ট শেয়ার করে আর কি এই রেল সিস্টেম গুলো কাজ করে। আর শাটল সিস্টেম তো হচ্ছে ছোট বাস। তো এগুলো সব হচ্ছে তোর ট্রানজিট সিস্টেম নেয়। এখন প্যারা ট্রানজিট সিস্টেম হচ্ছে কোন একটা সার্ভিস যে হচ্ছে কালেকটিভ ডিমান্ড রেসপন্স সিস্টেম সলভ করে। ফর এক্সাম্পল, ইউএস বাংলা এয়ারলাইন্স, তারা কি করে? তারা শুধু প্লেন চালায় না, তারা প্লেন দিয়ে এক জায়গা থেকে এক জায়গায় নেয়, বাট দেন প্লেন থেকে বাস দিয়ে বাকি রাস্তা কমপ্লিট করার জন্য সিস্টেম করে দিচ্ছে। তাহলে এই যে এই প্রাইভেটলি ওন কোম্পানিটা কালেকটিভ ডিমান্ড রেসপন্স সিস্টেম ইউজ করছে না, যে কয়েকটা ডিফারেন্ট মোড ইউজ করে এক জায়গা থেকে এক জায়গায় ট্রাভেল কমপ্লিট করছে, এটা তোর প্যারা ট্রানজিট সিস্টেম। ট্যাক্সি তো ট্যাক্সি, যে একটা কোম্পানি হচ্ছে অনেকগুলো প্রাইভেট কার ওন করে সার্ভিস প্রোভাইড করে। তো এগুলো হচ্ছে আমার আরবান ট্রানজিট সিস্টেম। মানে এক কথা আরবান ট্রানজিট ওয়ার্ডটাকে ট্রাভেল দিয়ে রিপ্লেস করে, আরবান ট্রাভেল সিস্টেম। তারপর হচ্ছে কিছু চ্যালেঞ্জেস আছে, চ্যালেঞ্জেস গুলো পয়েন্ট করে দেওয়া আছে পরে। একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। ডিসেন্ট্রালাইজেশন মানে কি? সব এক জায়গায় না। সব এক জায়গায় যদি থাকতো, সব শাহবাগ থাকলে আমার বাস শাহবাগে গেলেই হয়ে যেত, বাট সব এক জায়গায় নেই, সব ছড়াই ছিল না। এই কারণে আমি পাবলিক ট্রানজিট সিস্টেম দিয়ে সুবিধা করতে পারতেছি না, স্ক্যাটার্ড সিস্টেম দিয়ে। তারপর হচ্ছে ফিক্সিটি। ফিক্সিটির সমস্যাটা কি? রেল লাইনটা আমি চাইলে আজকে বসাইছি, কালকে উঠাই ফেলবো, এটা পসিবল। তো রেল লাইন যদি আজকে লাগাই, কালকে উঠাই ফেলি, এটা যেহেতু পসিবল না, তাহলে আমার এই ট্রানজিট সিস্টেম ফিক্সির একটা সমস্যা, যে যে সলিউশন দেবো এটা এক জায়গায় ফিক্সড হয়ে যাবে। সো দ্যাটস অ্যানাদার প্রবলেম। তারপর হচ্ছে যে কানেক্টিভিটি। যদি আমার সিস্টেম কানেক্টিভ না থাকে, ধর আমি ফ্রম এ টু বি যাচ্ছি, কিন্তু আমার বাস যাই হচ্ছে সি পর্যন্ত, তো আমার যাওয়া লাগবে তো এ পর্যন্ত, কিন্তু এখানে আমি যাইতে পারতেছি না, কানেকশন নাই। আবার আরেকটা বাস যাই মনে কর এ থেকে ডি পর্যন্ত, বি তে কেউ আসতেছে না। তাহলে যে কানেক্টিভিটি নেই, বাট বি একটি ইম্পর্টেন্ট প্লেস, এই কানেক্টিভিটি না থাকার কারণে আমার ট্রানজিট সিস্টেম ফেল করতে পারে। কম্পিটিশন, তো কম্পিটিশন, যে সার্ভিসের জন্য কোয়ালিটি কমাই দিতে পারে প্রফিটের জন্য, এটা একটা প্রবলেম হয়। তারপর হচ্ছে কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্যান্স কস্ট, স্ট্রেট ফরওয়ার্ড জিনিস। ফেয়ার স্ট্রাকচার। তো ফেয়ার স্ট্রাকচার কি হচ্ছে? সে হচ্ছে শর্ট ট্রিপ ডিসকারেজ করে। ফেয়ার স্ট্রাকচার গুলো সবসময় শর্ট ট্রিপ ডিসকারেজ করে। কেন করতেছে? এ থেকে বি যাইতে 20 টাকা লাগে, যেখানে নামবি 20 টাকা। তো যে হচ্ছে সি তে যাবে, সে দেখবে যে আমার এখানেও 20 টাকা, বি পর্যন্ত 20 টাকা, তো অল্প একটু জন্য কেন আমি ফুল পেমেন্ট করবো? তখন সে শর্ট ট্রিপটা সে নিজে নিজে নিবে, ট্রানজিটটা ইউজ করবে না। তো এই কারণে একটা ফ্ল্যাট ফেয়ার সিস্টেম যদি থাকে, যে একটা ফিক্সড রেট যে কোনো জায়গা, শর্ট ট্রিপ এটাকে ডিসকারেজ করে। তারপর লেগাসি কস্ট হচ্ছে যে লেবাররা স্ট্রাইক করলো, বা তারা হচ্ছে ডিমান্ড করলো যে বেতন বাড়াইতে হবে, ধর্মঘট, এসবের কস্ট হচ্ছে লেগাসি কস্ট। এন্ড ফাইনালি সেলফ ড্রাইভিং ভেহিকেল। সেলফ ড্রাইভিং ভেহিকেলটা হচ্ছে এখনো আসে নাই বাংলাদেশে, বাট মানে আসছে, এস্টাবলিশ না, হোয়াট এভার। কিন্তু এটা থাকলে কনভেনশনাল সিস্টেমটা চেঞ্জ হবে। অনেকেই পার্সোনাল কার ইউজ করে না, কারণ অ্যাটেনশন দেওয়া লাগে, অন্য কাজ হয় না। বাট যদি সেলফ ড্রাইভিং ভেহিকেল থাকে, যদি তার গাড়ি দিয়ে কিভাবে ট্রাভেল করতে হবে সেই চিন্তাটাও না করা লাগে, তাহলে অনেকে এটা চুজ করতে পারে। এটা যদি চুজ করে, তাহলে আমার ট্রানজিট সিস্টেম ফেল করতে পারে। স্পেশাল স্ট্রাকচার যেটা বললাম ওটা আগেরটাই লাগে, এর বেশি কিছু লাগে না। তারপর সেখানে রিমার্কস। রিমার্কসের মধ্যে যে জিনিসটা আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেলফ ড্রাইভিং ভেহিকেল যদি একটা পসিবিলিটি হয়ে যায়, if self driving vehicles become a possibility,
তাহলে আমার যে সাবসিডাইজড ট্রানজিট সিস্টেম, এটা কোনো অ্যাডভান্টেজই থাকবে না অলমোস্ট, কারণ এমনিতেই আমার বাস বা ট্রেন লসে চলতেছে, মাঝখান দিয়ে মানুষ এগুলো আরো কম ইউজ করতেছে, তো আমি আসলে কোনো লাভ দিতে পারতেছি না। তবে এটা হচ্ছে যে ফেয়ার হচ্ছে রেট, ফেয়ারের রেট বাড়তেছে বছরে বছরে, এটার ডাটা। তারপর হচ্ছে যে সিটির টপিক, রাইট এন্ড গুড মুভমেন্ট। তো এটা হচ্ছে জাস্ট গুড মুভমেন্টের উপর, যেহেতু এটা সিটির টপিক কমপ্লিট, সো আমি এটা নিয়ে আর বেশি আগাবো না। একবার রিডিং করলেও বোঝা যায়, এটা এক্সপ্লেন করার মতো কিছু পাইনি আমি কখনো, যেহেতু ম্যাথ নাই। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট অল্টারনেটিভ। এই পর্যন্ত যা যা দেখছো সেটা নাকি কোনো কোয়েশ্চেন আছে বা কোয়েশ্চেন প্যাটার্ন কিছু জানার আছে? আমাকে বল ওই যে ইসের মানে তুই যে যে মেট্রো সিস্টেম বা প্যারাট্রানজিট সিস্টেম এগুলা থেকে কি মানে ডেসক্রিপটিভ কোশ্চেন আসে? তাহলে সবই ডিসক্রিপটিভ, মানে কোনো ম্যাথ স্টিল আসে নাই, and আসলেও 2-3টা ম্যাথ আছে। তার মানে আর কি ওই যে ইগুলা কি ডায়াগ্রাম গুলা কি আঁকতে হয় কখনো? ডায়াগ্রাম আঁকার মতো কিছু নাই, অ্যাকচুয়ালি কোনো ডায়াগ্রামই কিন্তু আসে নাই এই পর্যন্ত। বুঝছি, ওই যে না একটা ডায়াগ্রাম তো দেখাইলি ওই যে সিস্টেম, সবগুলো সিস্টেম একসাথে দেখাইলি, বললি না যে ওটা আঁকতে হয় না, ওইটা কি? ওটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে রেল আচ্ছা লাইন এই বুঝছি জায়গা বুঝছি থেকে এই জায়গা থেকে এই জায়গায় গেছে, বাট আমার এলাকায় এটা বুঝছি। আছে, এখান থেকে আমি একটা বাস সার্ভিস দিয়ে দিলাম, ফিডার সার্ভিস। জাস্ট এক্সপ্লেনেশনের ক্ষেত্রে তুই হচ্ছে একটা লাইন ডায়াগ্রাম এঁকে দিতে পারোস, স্যার ও বুঝছি, দেখে যদি খুশি হয়ে একটা মার্ক দিয়ে দে যে আচ্ছা না ছেলেটা বুঝছে, এর বেশি কিছু না। ঠিক আছে বুঝছি। 3-4টা লাইন ডায়াগ্রাম দিলেই হয়, আর এবিসিডি দিয়ে রেল সিস্টেম টেল সিস্টেম লিখে দিলে হয়ে যায় আসলে। ওকে, এই হচ্ছে লাস্ট চ্যাপ্টার মনে হয়, আর বেশি বাকি নেই। ইভালুয়েটিং ট্রান্সপোর্ট সিস্টেম। ইভালুয়েটিং ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে কি আছে? সে একটা রেজাল্ট দিতে হবে এট এ প্রাইস, টাকা দিয়ে রেজাল্ট নিতে হবে। তো কথা হচ্ছে যে বেনিফিট কি হবে নাকি প্রজেক্টে। তো 4 স্টেপ ডিমান্ড ফরকাস্টিং যে মডেলটা আছে, এটা আমি প্রত্যেকবার ভুলে যাই, এটা আমাকে একটু মনে করে দিতে হবে। 4 স্টেপ কি কি আছে? 4 স্টেপ ডিমান্ড ফরকাস্টিং মডেল, 4টা পয়েন্ট ছিল। একটা হচ্ছে যে একটা অরিজিন ডেস্টিনেশন, তারপর হচ্ছে রাউট, তারপর হচ্ছে মোড চয়েস, তারপর হচ্ছে অল্টারনেটিভ কোন রাস্তা দিয়ে যাবে, এগুলো আর কি হচ্ছে আমার 4 স্টেপ ডিমান্ড ফরকাস্টিং মডেলে ছিল। মানে সামনে নামের পার্টে হ্যাঁ, অনেক সময় পার্টে ছিল, বাট 4টা নাম ভুলে গেছে আবার। তো ট্রিপ যাই হোক, জেনারেশন ছিল ফার্স্টে, ট্রিপ তারপরটা মনে জেনারেশন, হয় ট্রিপ ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন, তারপর তারপর হচ্ছে মোড মডেল চয়েস, মোড চয়েস ছিল, আর ট্রিপ অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট ছিল। হ্যাঁ, তো মোড চয়েস মনে হয় ছিল হচ্ছে তো কোন মোডে ট্রাভেল করবে, রিক্সা না বাস। আর ট্রিপ অ্যাসাইনমেন্ট হচ্ছে কোন রাউটটা ফলো করবে। আর ট্রিপ জেনারেশন মানে হচ্ছে কোনটা অরিজিন কোনটা ডেস্টিনেশন এটা বোঝা। আর ট্রিপ অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে ফ্রম অরিজিন টু ডেস্টিনেশন যে লিঙ্ক গুলো আছে লিঙ্ক গুলা বের করা। তো এই ডাটা গুলা যদি বের করতে পারো তাহলে কি হবে, তখন তুই হচ্ছে ডিমান্ড বুঝতে পারবি। যদি দেখোস এ বি, এতে অনেকগুলো ট্রিপ অরিজিন আছে আর বিতে অনেকগুলো ট্রিপ ডেস্টিনেশন আছে, তাহলে বুঝে গেলি যে এটা একটা বাসা, এটা একটা অফিস। আবার মনে কর দেখলি যে ট্রিপ অ্যাসাইনমেন্ট, এই রাস্তাতে অনেকগুলো আছে, এই রাস্তাতে নাই, এই রাস্তাতে মোটামুটি আছে, তাহলে তুই বুঝে যাবে যে কোনটা মেইন রুট, তাই না? তো এই ডাটাগুলো নিয়ে ট্রান্সপোর্টেশনের অল্টারনেটিভ বা ডিসিশন নেওয়া লাগে এই ডাটাগুলো নিয়ে। তো এখন যে ডিসিশন মেকার সে ডিসিশন নিবে, সে ডিসিশনে কিভাবে নিবে, সেই ডিসিশনটা নেওয়ার জন্য এখানে হচ্ছে সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে মনে হয়, আদাতে তো আমার লেখা লাগবে। Most probably এখানে কোথায় ছিল, ওকে না থাকলে আমি লাস্টে বলে দিব যদি আমি এই পর্যন্ত গিয়ে না পাই, কারণ আমার মনে আছে জিনিসটা যে ডিসিশন নেওয়ার সময় যখন হচ্ছে এটাকে ইভালুয়েট করতে হয়। আচ্ছা হ্যাঁ, পরে আছে, ঠিক আছে। ডিসিশন নেওয়ার জন্য যে ইভালুয়েট করবে, ইভালুয়েশন আমি পরে দেখাচ্ছি। তো এখন যেটা জানা লাগবে সেটা হচ্ছে যে পোস্ট ফ্যাক্ট ইভালুয়েশন কেন দরকার। জিজ্ঞেস করতে পারে যে আমার তো আমি পদ্মা ব্রিজ বানাই ফেলছি, এখন এটা ইভালুয়েট করে কি হবে। এখন ইভালুয়েট করে যেটা হবে সেটা হচ্ছে যে ফিউচার ইনফরমেশন জানা যাবে। তো ফিউচার ইনফরমেশন জানার জন্য ইভালুয়েট করা লাগবে।
তারপর হচ্ছে আইডেন্টিফাইং প্রজেক্ট স্টেক হোল্ডার। তো প্রজেক্ট স্টেক হোল্ডার কারা কারা? ইউজার, অথরিটি, সিটিজেন, ইউজার, অথরিটি, সিটিজেন, বিজনেস, এনভায়রনমেন্ট প্রোটেকশন গ্রুপ এন্ড লোকাল স্টেট গভর্নমেন্ট। কথা হচ্ছে যে সিটিজেন আর ইউজারের মধ্যে ডিফারেন্সটা কি বলতে পারবি? কি বললি? সিটিজেন আর ইউজার এদের মধ্যে ডিফারেন্সটা কি? বুঝিনি, দুজনই কেমনে? ইউজার আর কি? সিটিজেন্স, এই যে ইউজার্স আর সিটিজেন্স, এরা দুজন কেমন একটা প্রজেক্টের স্টেক হোল্ডার হতে পারে, বা এর দুজনের ডিফারেন্সটা কি? আরে মানে হচ্ছে ইউজার হচ্ছে তো তোর মানে যারা ইউজ করে আর কি, আর সিটিজেন তো এরা আশেপাশে যারা থাকে এরকম কিছু একটা। এক্স্যাক্টলি, মেট্রো বানাইছি, আমি হচ্ছে ইউজার, বাট মেট্রো যাচ্ছে হচ্ছে তোর ফার্ম গেটের যে উপর দিয়ে, ফার্ম শাহবাগের ভিতর গেটের, দিয়ে বা হ্যাঁ, হ্যাঁ, তাহলে ফার্ম ওখানে গেটের যারা মানুষজন, থাকতেছে তারা হচ্ছে ওটা সিটিজেন। সিটিজেন। এটা আর কি, এটা ডিফারেন্স, এটা একটু মনে রাখিস। ওকে, তারপর হচ্ছে যে প্রজেক্ট স্টেক হোল্ডার আইডেন্টিফাই করলামই। তারপর হচ্ছে প্রজেক্ট তাদেরকে পজিটিভ এফেক্ট করবে নাকি নেগেটিভ এফেক্ট করবে সেই অনুযায়ী বোঝা যায়, এখানে তেমন কিছু নাই। তো তারপর হচ্ছে যে ইভালুয়েশন ক্রাইটেরিয়া। ইভালুয়েশন ক্রাইটেরিয়া হচ্ছে ওয়াই। ওয়াই মানে কি? কেন আমি একটা ট্রান্সপোর্ট সিস্টেম দিব? এইটার আনসার গুলো যখন পাবি তখন তুই হচ্ছে ইভালুয়েশন ক্রাইটেরিয়া গুলো পাইতেছিস। এটা হচ্ছে ওয়ান অর মোর গোলস, অ্যাক্সিডেন্ট কমাবে, মোবিলিটি বাড়াবে, এগুলো হচ্ছে আমার ইভালুয়েশন ক্রাইটেরিয়া। তারপর হচ্ছে যে ক্রাইটেরিয়া একটু লিমিটেড করা লাগবে। তুই চাইলে একেবারে অ্যাক্সিডেন্টও তোর ক্রাইটেরিয়া, ট্রাভেলিংও তোর ক্রাইটেরিয়া, বিজনেস প্রমোটও ক্রাইটেরিয়া, এতগুলো ক্রাইটেরিয়া ডিল করতে পারবে। সো ক্রাইটেরিয়া একটু লিমিটেড রাখা লাগবে। তো এই কারণে আমরা টু মাচ ইনফরমেশনও পছন্দ করি না। তারপর যখন হচ্ছে তুই তোর ক্রাইটেরিয়া গুলো সিলেক্ট করে ফেলছিস, এখানে হচ্ছে তোর কিছু কিছু এক্সাম্পল আছে। ক্যাপিটাল কস্ট, মেইনটেনেন্স কস্ট, অপারেটিং কস্ট, ট্রাভেল টাইম, ভেহিকল অপারেটিং, অ্যাক্সিডেন্ট কস্ট। তো কখন কোন ক্রাইটেরিয়াটা যায়? ক্যাপিটাল কস্ট যায় তখনই যখন হচ্ছে আমার ট্রান্সপোর্টেশন সময় চিন্তা করা লাগবে যে প্লেস বা মেথড আদৌ ফিজিবল নাকি, তখন এটা আসে আমার হচ্ছে ক্যাপিটাল কস্ট, তখন আমি হিসাব করি। বাট যদি এটা হচ্ছে একটা রুরাল এরিয়াতে হয়, রুরাল এরিয়াতে তো আমরা একটা ট্রান্সপোর্টেশন সিস্টেম বসাতে চাচ্ছি, বাট এখানে ম্যান পাওয়ার নেই, তখন আমার মেইনটেনেন্স কস্ট আর ফ্যাসিলিটি অপারেটিং কস্ট এগুলো নিয়ে ইভালুয়েট করা লাগবে। আবার আমি ট্রান্সপোর্ট সিস্টেম দিতে চাচ্ছি যাতে মানুষ অফিসে যেতে পারে ভালো মতো, তখন আমার ট্রাভেল টাইম কস্টটা দেখা লাগবে। ভেহিকল অপারেটিং কস্ট ইউনিভার্সাল, যে কোনো প্রজেক্টই লাগে। আর একটা এলাকা যদি অ্যাক্সিডেন্ট ক্রস হয় তখন আমার অ্যাক্সিডেন্ট কস্ট নিয়ে ইভালুয়েট করে। এখন হচ্ছে মেজার অফ এফেক্টিভনেস। মেজার যখন করবি একটা জিনিস এফেক্টিভ নাকি না, কিভাবে করবি? তিনটা ওয়ে আছে, এই তিনটা ওয়ে মনে করার চেষ্টা করতেছিলাম। একটা হচ্ছে যে সবগুলোকে টাকাতে কনভার্ট করা, তারপর একটা হচ্ছে যে নিউমেরিক্যাল স্কোর দেওয়া। তো টাকা আর নিউমেরিক্যাল স্কোর একই কথা, বাট টাকাটা একটু সেন্সিটিভ হয়। সেন্সিটিভ কেন হয়? আমি যদি বলি যে একটা মানুষ মূল্য এটা 3 কোটি টাকা এটার দাম বা লস, কন্ট্রোভার্সিয়াল। যে অ্যামাউন্টে দেয় ইটস এ কন্ট্রোভার্সি। বাট যদি আমি নিউমেরিক্যাল স্কোর দিই, নিউমেরিক্যাল স্কোর যদি আমি 10 দিই, বাকি সব যদি আমার 8 এর নিচে হয়, তার মানে কি? আমি একটা লাইফকে হাইয়েস্ট প্রায়োরিটি দিচ্ছি। তো নিউমেরিক্যাল স্কোর দিয়ে আমার একটা এফেক্টিভনেস বের করা যায়। আর থার্ড ওয়ে হচ্ছে মেট্রিক্স। মেট্রিক্সটা কখন করে? মেট্রিক্সটা হচ্ছে তখন করে যখন হচ্ছে প্রত্যেকটার সাথে একটা কম্বিনেশন বের করে, মানে সরি, কম্বিনেশন বের করে বলতে মিক্স করে ফেলা না। যেরকম আমি আগে কি করছিলাম, অ্যাক্সিডেন্টের কস্টটাকে যোগ করতেছি, ট্রাভেলের কস্টটাকে যোগ করতেছি, মেনটেনেন্স কস্ট যোগ করতেছি, সব যোগ করে দিচ্ছি না, ম্যাট্রিক্সে যোগ করি না। প্রত্যেকটার জন্য আমরা ইন্ডিভিজুয়ালি কনসিডার করি। কেমনে করি? আর অ্যাক্সিডেন্ট, ট্রাভেল টাইম, মেনটেনেন্স। তো এখন এটার সাথে, অ্যাক্সিডেন্টের সাথে আমার ধর বাজেট, রোড লেংথ, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট। তো বাজেটের সাথে অ্যাক্সিডেন্টের কোনো রিলেশন আছে? না, নাই। রোড লেংথের সাথে ধর একটা রিলেশন আছে,
ধর এনভায়রনমেন্ট ইম্প্যাক্টের সাথে অ্যাক্সিডেন্টের কোনো রিলেশন নাই, বাট এনভায়রনমেন্ট ইম্প্যাক্টের সাথে আমার টাইমের একটা ভালো রিলেশন আছে। কারণ যতক্ষণ একটা গাড়ি জ্যামে থাকবে তত আমার এনভায়রনমেন্টে পলিউশন হচ্ছে। তো যখন তুই অনেকগুলা ক্যাটাগরি বা অনেকগুলা ফ্যাক্টর কনসিডার করছ and একটা রিলেশন বের করছ ইন্ডিভিজুয়ালি, তুই অ্যাক্সিডেন্টকে ইন্ডিভিজুয়ালি প্রায়োরিটি দিচ্ছস। তারপর হচ্ছে দিদি জানি কি বুঝাইছিলাম, ট্রাভেল টাইম ইন্ডিভিজুয়ালি প্রায়োরিটি দিচ্ছস। মেনে তুই ইন্ডিভিজুয়ালি প্রায়োরিটি দিচ্ছস, সব আগের মতো টাকা হিসেবে যোগ করছ নাই বা নিউ ইউজ করে জিজ্ঞেস যোগ করছ নাই, তখন এটাকে বলা হচ্ছে মেট্রিক্স। তারপর এখানে কি কোয়েশ্চেন আছে যেটা কোনোভাবে ইম্পর্টেন্ট না, মানে ইম্পর্টেন্ট না বলতে রিডিং পড়া যায়, বাট তেমন কিছু আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। এখন কস্ট, কস্ট দুই ধরনের হয়, হচ্ছে ইনিশিয়াল, পারপেচুয়াল। পারপেচুয়াল হচ্ছে মেইনটেনেন্স, অপারেশন, অ্যাডমিনিস্ট্রেশন, আর ইনিশিয়াল হচ্ছে ডিজাইন, রাইট অফ ওয়ে, কনস্ট্রাকশন। তো এখন ইকোনমিক ইভালুয়েশন যখন আমরা করে প্রজেক্টের, তখন অ্যাডমিনিস্ট্রেশন বা ওভারহেড চার্জ এটা কখনো গুণা হয় না। কেন হয় না? কারণ আমি রাস্তা বানাই না বানাই, আমার তো অবভিয়াসলি আমার অফিস বসানো লাগতেছে, ইভালুয়েট করা লাগতেছে। তো প্রজেক্ট বানানোর সাথে কিন্তু আমার এই অ্যাডমিনিস্ট্রেশন কস্টটা কিন্তু কোনোভাবে সম্পর্কিত না। প্রজেক্ট বানাইলেও অ্যাডমিনিস্ট্রেশন কস্ট যা হবে, না বানালেও একই কস্ট হবে। তাই এটা কখনো যোগ করা হয় না, এটাকে হচ্ছে সাঙ্ক কস্ট বলা হয়। আর স্যালভেজ ভ্যালু হচ্ছে যখন আমি এটা 10 বছরের জন্য রাস্তা ডিজাইন করলাম 1 কোটি টাকা দিয়ে, 10 বছর রাস্তার মেয়াদ শেষ, এখন এই রাস্তার মেটেরিয়ালস কোনো কারণে বিক্রি করে দিলাম, অথবা এই রাস্তার এখন রিপেয়ার করতে কম টাকা লাগবে, বেশি টাকা লাগবে, যাই থাকবো, রাস্তার যে ফাইনাল ভ্যালুটা থাকে এটাকে বলা হয় হচ্ছে স্যালভেজ ভ্যালু। এলিমেন্ট অফ কস্ট তিনটা আছে, ভেহিকল অপারেটিং কস্ট, ট্রাভেল টাইম কস্ট, আর হচ্ছে কস্ট অফ অ্যাক্সিডেন্ট। এখানে ইনডেপথ যাওয়ার কিছু নাই আর। তারপর হচ্ছে ইন্টারাকশন বিটুইন রোড ইউজার্স কস্ট এন্ড হাইওয়েজ, মানে জাস্ট প্রত্যেক সাথে কে কিভাবে রিলেটেড এটা বলে দিছে। ডিস্টেন্সের সাথে আমার হচ্ছে মোটর ভেহিকল রানিং কস্ট আছে, রোড ইউজার কস্টের সাথে মোটর ভেহিকল কস্ট আছে, জাস্ট কস্টের সাথে কস্ট রিলেশন আছে। তারপর ড্রাইভার বিহেভিয়ার হচ্ছে আমার ট্রাভেল টাইম এর সাথে একটা রিলেশন আছে। ড্রাইভার বিহেভিয়ার যদি অ্যাগ্রেসিভ হয় ট্রাভেল টাইম বাড়তেও পারে বা কমতেও পারে যদি তারা হচ্ছে খুব স্পিডে বাস চালায়। তো এগুলো আর কি এক একটার সাথে একটা রিলেশন জাস্ট চার্ট দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে ইভালুয়েশন মেথড। ইভালুয়েশন মেথডটা হচ্ছে যেটা আমরা হচ্ছে জলিল স্যারের পার্টে করছিলাম। ম্যাথটা আমি এখন করবো না কারণ আমি ম্যাথটা করি নাই, ম্যাথটা করলে করতে পারবো, বাট সেম জিনিসটা। প্রেজেন্ট ওয়ার্থ হচ্ছে যখন এনপিভি ভ্যালুটা বের করি, নেট প্রেজেন্ট ভ্যালু। তারপর ইকুইভ্যালেন্ট ইউনিফর্ম অ্যানুয়াল কস্ট হচ্ছে যখন আমরা অ্যানুয়াল অ্যানুইটি বের করি যে এটা। তারপর বেনিফিট কস্ট রেশিও হচ্ছে বিসিআর, আর ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে আইআরআর, যেগুলো আমরা হিসাবগুলো করে গেছিলাম। তো এটার যে ফর্মুলা লেখা আছে আমরা সি আই এগুলা দেখি নাই, আমরা পি আই আর এভাবে দেখছিলাম। তো ফর্মুলা গুলো ওভাবে কনভার্ট করে নিয়ে ম্যাথ গুলো করলে ইজি হয়ে যাবে। সব সেম ম্যাথ আর কি, 4-1 ম্যাথ গুলো চেক করে দেখছিলাম, ফর্মুলা গুলো মিলাই দেখছিলাম, কোথাও লিখি নাই, বাট ফর্মুলা গুলো মিলাই যখন দেখছি দেখলাম যে সেম ম্যাথটাই, তখন বুঝছি যে সো জাস্ট ম্যাথ ইকুয়াইটাই আছে, আর কোনো ম্যাথ নাই আর কি। পার্ট কোয়েশ্চেন মোস্ট অফ দিস ডেসক্রিপটিভই আসে, খালি লাস্টে একটা ম্যাথ দিয়ে দিতে পারে যেটা হচ্ছে কনফার্ম মার্কস। আর ম্যাথের হচ্ছে 4টা ফর্মুলাই জাস্ট এনপিভি, অ্যানুয়াল অ্যানুইটি, আইআরআর, বিসিআর। ম্যাথে ভুল হইলে মার্কস দিয়ে নাকি না আমি জানি না, বাট ম্যাথগুলো হচ্ছে কনফার্ম মার্কস আর টাইম সেভিং। ম্যাথগুলো আনসার করে ফেললে টাইম সেভ হবে আর কি, ডিসক্রিপশন কম লেখা লাগবে। 2 ক্রেডিট, এত বেশি প্যারা নিয়ে লাভ নেই। জানতে চাস? বুঝছি এটা। এখান থেকে ম্যাথ আসে না? কোশ্চেন দেখা লাগবে বাট ম্যাথ আসা উচিত। বুঝছি।